Recording in progress. আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, সবাইকে শুভ সকাল। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওকে, আচ্ছা, আমাকে তাসদিক, ফাইজা, আরশাদ, তারপরে জিহাদ, আল সালে। জিহাদ প্রশ্ন করছে, ভাই আমার অ্যাকাউন্ট পিসিতে লগ ইন ছিল, কারেন্ট চলে গেলে এমবি দিয়ে ফোন কিনে অ্যাকাউন্ট ফোনে লগ ইন করলে সমস্যা হবে না তো? না, সমস্যা হবে না, সমস্যা নাই। ভার্সিটির জন্য কিভাবে বায়োলজি পড়বো? এটা তো একটা আসলে খুব ক্রিটিক্যাল প্রশ্ন করছো। বায়োলজি আসলে কি, ধরো তুমি যেখানেই পড়ো, কোনো একটা কোর্সে তো কোথাও না কোথাও ভর্তি আছো, সেই কোর্সের সাথে যে পরীক্ষাগুলো হয়, যে ক্লাসগুলো হয়, সেভাবে যদি আগাও তাহলে বোধহয় বায়োলজিটা শেষ হয়ে যাবে। একলা একলা আমাদের এই অ্যাডমিশন সময়ে এসে নিজের মতো করে বায়োলজি পড়ার টাইম হয়ে ওঠে না। সো তুমি কোথাও না কোথাও তো পড়ছো, তাই না? কোনো কোর্স হোক বা আলাদা বায়োলজি কোর্স হোক, তার সাথে আগাও। মাইশা বলছে, ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তোমাদেরকে একটা মজার কথা বলি। এই যে অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেল, দেখবা যে অ্যাডমিশন সিজন যে কখন শেষ হয়ে যাবে এটা তুমি টেরও পাবা না। এই যে আজকে 3 নম্বর ক্লাস আমাদের, যদিও আমরা বলি 4, কিন্তু আসলে তো 3 নম্বর ক্লাস। সো এরকম একটা সময় দেখবা হুট করে 30 নম্বর ক্লাস হয়ে গেছে। এই সময়টা যে এত তাড়াতাড়ি যায়, আর তোমরা যারা আসলে অনেক বেশি ডেসপারেট, অনেক বেশি পরিশ্রম করছো, ভালো কিছু করতে হবে, যাদের এই ডেসপারেশনটা বেশি, ওদের আবার অ্যাডমিশন টাইমটা আরও তাড়াতাড়ি যায়। এবং এখন তোমার কাছে মনে হচ্ছে অ্যাডমিশন টাইম অনেক প্যারা, অনেক প্রেশার। আমি তোমাকে একটা কথা বললাম, এই কথা তুমি এখন এখন এই কথা নিয়ে কোনো কমেন্ট করবা না। একটা সময় তুমি এই সময়টাকে মিস করবা। আমি জানি তোমার কাছে মনে হইতেছে, কি বলেন ভাই, এত প্রেশার, এত আনসার্টেনিটি, এত কোথায় যাব, কি করব, এত অ্যাংজাইটি আবার মিস করব। দেখো তুমি মিস করবা এই অ্যাডমিশন টাইমটা। কারণ মানুষ আসলে যে সময়টাতে বেশি অ্যান্টিসিপেট করে, সেই সময়টাকেই পরবর্তীতে সে মিস করে। অ্যান্টিসিপেশন বলতে আমি বোঝাচ্ছি তুমি অনেক বেশি খুশি, এটা ওয়ান কাইন্ড অফ অ্যান্টিসিপেশন। অথবা তুমি অনেক বেশি ভয় পাইছো, বা তুমি অনেক বেশি প্রেসারে আছো, অথবা তুমি অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে আছো। এই যে যে কোনো জিনিস যখন মানুষ অনেক বেশি পরিমাণ করে, সেই সময়টাকে সে পরবর্তীতে মিস করে। আমি স্টিল আমার অ্যাডমিশন টাইমটা মিস করি। মানে জিনিসটা একটু ফান ছিল আর কি। তখন ফান ছিল না, এখন মনে হয় ফান ছিল। যে কোচিং করতে যাইতাম, আমাদের সময় 14 সালের বিশ্বকাপ চলতেছিল, ওই যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ, একদম আমাদের অ্যাডমিশন টাইমে হচ্ছিল। সো ব্রাজিল ওয়ার্ল্ড কাপ হইতো, একটু বড় বড় খেলাগুলো দেখতাম, যেগুলো বড় বড় ম্যাচ। এবং হচ্ছে সকালে একেবারে চোখ লাল করে কোচিং এ যাইতাম। জিনিসটা এখন ভালোই লাগে আর কি, তখন কষ্ট লাগতো অনেক। তো আশা করি, এবং হচ্ছে সবাই যার যার জায়গা থেকে দোয়া করবা যেন নিজের পরিশ্রম মেধা সেই অনুযায়ী আমরা একটা ভালো জায়গায় যেতে পারি সবাই। আর অ্যাডমিশন টাইমটা যদি ভালো যায়, আসলে ভালো যায় বলতে ধরো তুমি একেবারে রেগুলারিটির মধ্যে দিয়ে গেছো, প্রথম যে অ্যাডমিশনটা হবে সেখানে ভালো একটা সিট সিকিউর করছো, তখন অ্যাডমিশন টাইমটা আসলেই ফান, ভালোই লাগে আর কি। ওকে ভাইয়া, আমরা গত লেকচারে ঘনমাত্রা পড়ছিলাম, বেসিক্যালি ঘনমাত্রা। কিন্তু মনে করাইতে দেখো, ঘনমাত্রার আগে আমরা আরো কিছু টপিক পড়ছিলাম। যেমন আমরা পড়ছিলাম হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের সংকেত নির্ণয়, এরপরে শতকরা, আর ঘনমাত্রার যে কয়েকটা প্যারামিটার, সেই কয়েকটা প্যারামিটার। তো কিছু ঘনমাত্রার ম্যাথ আমি জানি গত ক্লাসে হোমওয়ার্ক দিছিলাম, সেগুলো বাসায় করতে একটু প্যারা খাইছো। সো ওরকম ম্যাথগুলো বেছে বেছে আমি আজকের ক্লাসে নিয়ে আসছি, যেন এগুলো তোমরা এখানে একটা সলভ করে দেই। সো ঘনমাত্রা যদিও অফিসিয়ালি গত ক্লাসে আমি শেষ করে দিচ্ছি, কিন্তু আমার কাছে ফিল হয়েছে যে এই কয়েকটা ম্যাথ যদি বাসায় করতে যাও তাহলে সমস্যা হতে পারে। সেরকম কিছু ম্যাথ দিয়ে আমরা আজকে শুরু করব। এই ম্যাথটা একটু দেখি। আচ্ছা, আর আমি যদি হালকা খাওয়া দাওয়া করি, আমার কাছে একটা স্ন্যাক্স আছে, আমার ক্ষুধাও লাগছে, নাস্তা করি নাই সকালে, চার স্ন্যাক্স নিয়ে আসছে, আশা করি তোমরা মাইন্ড করবে না। 0.2 মোলার ঘনমাত্রার পটাশিয়াম ডাইক্রোমেট 100 মিলি প্রমাণ দ্রবণ তৈরি করতে কি পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেট দরকার হয়? তাহলে 0.2 মোলার তৈরি করবা এবং 100 মিলি তৈরি করবা। এই প্রমাণ দ্রবণ দেখে আবার হতেছে কেউ এখানে আবার প্রমাণ দ্রবণ বলছে, সমস্যা নেই, পটাশিয়াম ডাইক্রোমেট তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তুমি ওটা দিয়ে যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ বানাইতেই পারো। তাহলে
0.2 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের 100 মিলি প্রমাণ দ্রবণ তৈরি করতে কি পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেট দরকার? ও আরেকটু বলি, তোমাদের উদ্ভাসের হচ্ছে উইকলি হবে শুক্রবারে। তো আজকে আমাদের এই চ্যাপ্টার তো শেষ হবে না, শেষ না হলে আমরা একটা এক্সট্রা ক্লাস মাঝখানে নিয়ে নিব, যেন প্রথম উইকলিটা সবাই একটু ভালো মতো দাও। সো 0.2 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের 100 মিলি প্রমাণ দ্রবণ তৈরি করতে কি পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেট দরকার? ওকে, দেখো তো ফর্মুলা কি ছিল? S সমান 1000 W বাই M ইন্টু V। S কত? 0.2 মোলার। এখানে হচ্ছে 100 ইন্টু W, M হচ্ছে 294। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট কিন্তু খুব বিখ্যাত একটা অণু, খুবই বিখ্যাত। কেন বিখ্যাত? কারণ পটাশিয়াম ডাইক্রোমেট তুমি জারণ বিজারণে সবখানে কাজে লাগবে। এই জন্য বলতেছি পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এরকম যে যৌগগুলো আছে, এই দুইটা যৌগের পারমাণবিক কি বলে আণবিক ভরটা একটু মনে রেখো, 294। আর ভি এর মান হচ্ছে আমাদের এখানে কত? 100। এখন এই অঙ্কটা আমার আজকে আবারও করে দেওয়ার কারণ হচ্ছে এখানে ডাব্লিউ সমান কত আসে, কত আসে 5.88, মানে এটা হচ্ছে আনসার, সি আসে। তোমরা অনেকে একটু কনফিউজড হয়ে গেলেও যেতে পারতা যে এখানে 0.2 মোলার আছে, এখানে আবার প্রমাণ দ্রবণ আছে। ওকে, ভালো কথা। এই প্রমাণ দ্রবণ আবার অনেকে মোলার দ্রবণ, সেমিমোলার, ডেসিমোলার এরকম কি মনে করে থাকে কিনা। প্রমাণ দ্রবণ সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার ঠিক আছে, কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে যে কোনো ঘনমাত্রাটা প্রমাণ দ্রবণ হইতে পারে। আমি যদি ঘনমাত্রা জানি তাহলে তো প্রমাণ দ্রবণ, তাই না? আমরা নেক্সট প্রশ্ন দেখে আসি। এটা হোমওয়ার্ক দিছিলাম, বাট তারপর একটু দেখি। না, এটা পারবা, তোমার সমস্যা নেই, এটা পারবা। দেখো তো এটার আনসার কি হবে। দ্রবণের ঘনমাত্রার কোন একক তাপমাত্রার উপর নির্ভরশীল? কোনটা নির্ভরশীল? মোলারিটি নির্ভরশীল। মোলারিটিতে কখনো নির্ভরশীল না। মোল ভগ্নাংশ, যদি ভর দেওয়া থাকে মোল ভগ্নাংশ কিন্তু তাপমাত্রার উপরে নির্ভরশীল না, কারণ ভর তো তাপমাত্রার সাথে পরিবর্তন হয় না। বাট মোলারিটি আমরা কি হিসাব করি? প্রতি লিটারে যত মোল দ্রব্য থাকে, প্রতি লিটার, এই লিটার তো আয়তন, আয়তন তো তাপমাত্রার সাথে পরিবর্তন হয়, তাই না? এরপরে দেখি এইটা, একটি রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলি মোলার পার লিটার। এটা আসলে মিলি মোল পার লিটার, বুঝতে পারছো? মিলি মোল পার লিটার হবে। এখানে তোমার মিলিগ্রাম পার ডেসিলিটার এককে বের করতে হবে। এটা একটা ভালো প্রশ্ন ছিল। এই প্রশ্ন থেকে ঘাবড়ানোর কোনো কারণ নেই, জাস্ট ইউনিট কনভার্সন। আচ্ছা, মিলি মোল পার লিটার। সো তোমার যদি এই টাইপের প্রশ্নে কনফিউশন হয়, সবসময় মনে রাখবা, তোমরা এই যে অ্যাডমিশন টাইমে একটা স্টুডেন্টদের একটা সমস্যা হয়। ধরো ঢাকা ইউনিভার্সিটিতে তুমি 45 মিনিট সময় পাবা হচ্ছে এমসিকিউর জন্য। এমসিকিউ কয়টা? 60টা। তাহলে সেক্ষেত্রে প্রতি এমসিকিউতে কত সেকেন্ড আসে একটু হিসাব করো তো কেউজন। 45 মিনিট 60টা এমসিকিউ, 45 সেকেন্ড আসে। ওকে, 45 সেকেন্ড। এখন তোমার কাছে কি মনে হয় হিসাবে নিকাশে 45 সেকেন্ড আসে? আদতে কি প্রতি প্রশ্নের জন্য 45 সেকেন্ড লাগে? বায়োলজির প্রশ্ন তুমি যখন সলভ করবা তখন তোমার কি 45 সেকেন্ড লাগবে? জীবনে লাগবে না। কেমিস্ট্রির ধরো এই 15টা প্রশ্নের মধ্যে 6-7টা প্রশ্ন থাকবে যেগুলো হইতেছে তোমার দেখলেই তুমি পারবা। আবার ম্যাথের কোনো কোনো প্রশ্ন থাকবে যেগুলো তোমার 3-4 মিনিট লাগবে। সো কথা হচ্ছে প্রতিটা প্রশ্নে 45 সেকেন্ড এমন কোনো কথা নাই। এটা তোমার মতো করে এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে পরীক্ষা দিতে দিতে, সমস্যা নেই। এখন আমি বলতেছি যদি কোনো প্রশ্নে, ধরো এটা ইজি প্রশ্ন, কিন্তু তোমার কাছে ফিল হচ্ছে যে আমি এই বিষয়টাতে সামান্য দুর্বল, যেমন আমি সবসময় ছিলাম ইউনিট কনভার্সনে আমার একটু সময় লাগতো, আর একটা ট্রাস্ট ইস্যু কাজ করতো যে এটা মনে হয় আমার ভুল হইতে পারে, ওটা ভুল হইতে পারে। তো যদি এমন হয় যেটা তোমার সময় একটু বেশি লাগবে, তুমি বেশি লাগাও, কোনো সমস্যা নাই। প্রতি প্রশ্নে 45 মিনিট লাগাই দেবে এমন তো কোনো কথা নাই। সো 10 মিলিমোল পার হচ্ছে লিটার, আমাকে বের করতে হবে কি মিলিগ্রাম পার লিটার। এখন মিলিমোল মানে কত? মিলিমোল মানে হইতেছে 1 মোল তার হচ্ছে 1000, মানে 10⁻³ মোল, এটা না? অর্থাৎ আমি যদি বলতে চাই আমাদের এখানে কি আছে, আমাদের এখানে 1 লিটারে আছে হচ্ছে এইটা 10⁻³ মোল। এবার 10⁻³ মোল, এই 10⁻³ মোলকে আমি বানাবো হইতেছে প্রথমে গ্রাম। এই গ্রাম বানানোর জন্য কি দ্বিগুণ করব? 180 দিয়ে
সরি মোল বানানোর জন্য এটা হচ্ছে আমাদের মোল হয়েছে, মোলকে আমি গ্রাম বানাবো 180 দিয়ে গুণ করছি। তাহলে কি বলছি ভাইয়া, প্রথমে হচ্ছে মিলিমোল ছিল 10 মিলিমোল, এই 10 মিলিমোল ভুল লিখছি মনে হয়, 10 ইন্টু 10⁻³ দেখো এটা হইলো মোল। সেই মোলকে যদি আমি 180 দিয়ে গুণ করি সেটা হইলো কত, গ্রাম। সেই গ্রামকে যদি আবার আমি 1000 দিয়ে গুণ করি তাহলে সেটা হইলো কি, মিলিগ্রাম। অর্থাৎ আমি দেখলাম যে এটার এটা কাটাকাটি যায়, প্রতি লিটারে এই যে 1800 মিলিগ্রাম আছে, এটুকুই সবাই বুঝতে পারছি। প্রতি লিটারে আমাদের এখানে এই 10 ইন্টু 180 মানে 1800 মিলিগ্রাম আছে। কিন্তু আমাকে মিলিগ্রাম তো ঠিকই চাইছে, বাট বের করতে বলছে ডেসিলিটার। আচ্ছা ডেসিলিটার মানে কত লিটার বলো তো? 1 লিটার মানে কত, 10 ডেসিলিটার না? প্রতি লিটার মানে 10 ডেসিলিটার। তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো, 10 ডেসিলিটারে আছে হচ্ছে 1800 মিলিগ্রাম, অতএব 1 ডেসিলিটারে কত আছে, 180। সো জগন্নাথে যে 12-13 সালে যে প্রশ্নটা দিছিল এই প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন, কারণ যেসব জায়গায় দেখবা যে এরকম অনেক শূন্যের কাহিনী আছে এবং অপশনগুলো দেখছো, মানে ওরা কি কাহিনীটা করছে, 1.8 আবার 18 আবার 180 আর এখানে একটু 1800 দিয়ে রাখলে 16 গলা পূর্ণ হইতো। সো আমার সবসময় ইউনিট কনভার্সনগুলো আমি একটু ট্রাস্ট ইস্যু থাকতো আমার, আমি একটু কেয়ারফুলি করতাম, সমস্যা না, আমার একটা প্রশ্ন আমার সময় বেশি লাগাই দিচ্ছি, প্যারা নাই তো। এরপরে দেখি অ্যালুমিনিয়ামের পরিমাণ বের করার জন্য। আচ্ছা ও না, এই প্রশ্ন তোমাদের একটা করাইছি। দেখো তামা এবং অ্যালুমিনিয়ামের একটি 0.2 মিশ্রণ অ্যালুমিনিয়াম পরিমাণ বের করার জন্য পাতলা সালফিউরিক অ্যাসিডে যোগ করা হলো। উৎপন্ন হাইড্রোজেন গ্যাস পানি অপসারণের মাধ্যমে সংগ্রহ করা হলো। এত টর এবং এত চাপে সংগ্রহিত হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে এত ml হলে অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। এরকম একটা ম্যাথ তোমাদেরকে করাইছি না? তোমাদেরকে করাইছিলাম হচ্ছে আমি পিতল দিয়ে, পিতল সেখানে জিঙ্ক এবং কপার ছিল, সেখানে জিঙ্ক বিক্রিয়া করতো, কপার বিক্রিয়া করতো না। এইখানেও অ্যালুমিনিয়াম বিক্রিয়া করবে, এই যে তামা তো আর সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না, তাই না? এখানে দুইটা রিঅ্যাকশন করে, না না না, এই তামা রিঅ্যাকশন করে না তৌফিক, তামা রিঅ্যাকশন করে না তো সালফিউরিক অ্যাসিডের সাথে, ওই একই ম্যাথ। আগেটা ছিল জিঙ্ক কপার, এখানে অ্যালুমিনিয়াম কপার। আচ্ছা এই ম্যাথটা একটু লিখে নাও, ম্যাথটা তুলো সবাই। আমি বুঝতে পারছি এখানেও একটা বিক্রিয়া করে, দুইটা বিক্রিয়া করে না। তোমরা স্ন্যাক্সে সিঙ্গারা মিঙ্গারা কে খাও, সিঙ্গারা জিলাপি? আমি কি খাইতেছি জানো, ওই যে অনলাইনে দেখবা বিভিন্ন প্রোটিন বার বিক্রি করে, চকলেট প্রোটিন বার, ওরা বলে যে এখানে চিনি টিনি নাই, সবই স্বাস্থ্যসম্মত, তো আমি হচ্ছে লোভে পড়ে কিনছি। খাইতে ভালোই লাগে, এখন আল্লাহ জানে যে যে পরিমাণ আসলে হচ্ছে ওরা বলে এরকম চিনি ছাড়া দেওয়া থাকে কিনা। হ্যাঁ একটু তিতা তো লাগবে যেহেতু ডার্ক চকলেট দেয়, কিন্তু বাংলাদেশে আমি আসলে বিশ্বাস করি না যে ডার্ক চকলেটে ওরা পুরোটা কোকো দেয়। আমার মনে হয় যে ওরা চিনি দিয়ে যে সিরাপ বানায়, ক্যারামেল বানায়, সেগুলো দিয়ে দেয়। কালকে রাতে গেছিলাম কফি খেতে, সন্ধ্যার পরে আর কি, কিন্তু এত বাজে একটা কফি খাইছি, মুড টুডি নষ্ট হয়ে গেছে। আমার লাইফে আমি একটা জিনিস নিয়ে একটু বিলাসিতা করি, একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে কফি। মানে বাংলাদেশের এমন কোনো হচ্ছে, যদি আমাকে কেউ খোঁজ দেয় যে ওই জায়গার ওই কফিটা অনেক ভালো, মানে আমি সেটা টেস্ট করি। এবং আমার অনেক জামা কাপড় আছে যেগুলো অনেক কম দামি কম দামি, তারপরে হচ্ছে মানে আমার যেটা ভালো লাগে সেটা ভালো লাগে, সেটা দামি হোক কম দামি হোক এটা ইস্যু না। কিন্তু ধরো এটা আমার পার্সোনাল পছন্দ যে টং এর দোকান থেকে আমার কফি ভালো লাগে আর কি, মানে টং এর দোকানের চা নিয়ে অনেক সুন্দর সুন্দর ছোট মানুষ অ্যাস্থেটিক কথাবার্তা লিখে না ফেসবুকে, আমার টং এর দোকানে চা তো ভালো লাগে না, আমার ফ্যান্সি কফি ভালো লাগে। কিছু ভালো কফি সাজেস্ট করেন। আচ্ছা ভালো কফি হচ্ছে, যারা ঢাকায় থাকো বসুন্ধরা আবাসিক এরিয়ার মধ্যে অ্যাওক নামে একটা দোকান আছে, ওই যে ওদের ওয়ালটনের ওখানে, এটা বোধহয় কে ব্লকের ওদিকে।
ওরা অনেক ভালো কফি বিক্রি করে, খুবই লো প্রোফাইল, এত সারা শব্দ নাই। নর্থ এন্ড অনেক ভালো কফি বিক্রি করে। নর্থ এন্ড আর ক্রিমসন কাপ তুমি যখন ঢুকবা, যারা গেছো তারা জানো, ঢুকলেই যে কফির একটা স্মেল আসে, মানে ওইটাতে আমার পেট অর্ধেক ভরে যায়। জাস্ট তুমি দরজাটা খুলবা, দরজা খুলে ভেতরে ঢুকবা, ওদের যে হচ্ছে কফির বিন যেটা আসে, ওই কফির বিনের যে স্মেলটা আসে, এত ভাল লাগে ভাই, এত ভাল লাগে। তারপরে হচ্ছে খুলনায় আমার কয়েকটা পরিচিত আছে, যেমন বি দেশি নামে একটা দোকান আছে, এই যে বি তারপর হচ্ছে দেশি, এভাবে নাম দেয় ওরা। এটা অনেক ভালো কফি বিক্রি করে। তারপরে হচ্ছে ঢাকায় ওই নির্যাস, ছোট ছোট যে রাস্তায় কফি শপগুলো আছে, নির্যাস, আমি হিউজ ফ্যান ছিলাম নির্যাসের। ওরা বলছে 40 টাকায় কফি বিক্রি করতে, পার 40 টাকার কফি এত ভালো লাগতো। মানে নির্যাস হচ্ছে, আমি আমার বাসার পাশে ছিল ঢাকায়, আমি ওইখান থেকে রেগুলার কফি খাইতাম, সকালের কফি। আর এর বাইরে হচ্ছে খুলনা অরোরা নামে একটা জায়গা আছে, সেটা অনেক ভালো কফি বিক্রি করে। আর আর কোথায়, আর এমনি ছোটখাটো দোকান টোকান তো আছে। শ্রেয়া বলছে আগের দিন মা ক্রিমসন কাপে নিয়ে গেছিল, দাম দেখে বলছে আর নিয়ে যাবে না। ও, তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি আমার জীবনে প্রথমবার যখন নর্থ এন্ডে গেছি, প্রথমবার ওই যে তোমার সীমান্ত স্কোয়ারের একটু সিটি কলেজের দিকে আর কি, ওই নর্থ এন্ডে প্রথম গেছিলাম আমি আমার জীবনে। তখন আমি ভার্সিটি বোধহয় সেকেন্ড ইয়ারে পড়ি। তো তখন হচ্ছে টুকটাক উদ্ভাসে ক্লাস নেই। এখন টুকটাক উদ্ভাসে ক্লাস নিলে পার ক্লাস একটা সার্টেন টাকা দেয়, মানে ওটা অত বেশি না, মোটামুটি চলে আর কি, এরকম একটা টাকা দেয়। সো তখন টুকটাক ইনকাম করি আর কি। নর্থ এন্ডে কফি খেতে গেছি বন্ধুদের সাথে, তো ঠিক আছে, ভালো কথা, গেছি গেছি। পরে হচ্ছে আমি তো আর কখনো আগে নর্থ এন্ডে যাইনি, তার আগে ওদের স্পেস দেখে অনেক ভালো লাগলো, মানে সুন্দর, খুব গোছানো, পরিপাটি, অ্যাস্থেটিক, সফট ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে, ওই দেখি ল্যাপটপ নিয়ে কাম করে, ওই দেখি, মানে নর্থ এন্ডে সব অ্যাস্থেটিক মানুষজন যায়। তো যাই হোক, বসলাম টসলাম আর কি, আগে তো কখনো যাইনি, একটু আনইজিও লাগতেছিল যে জায়গাটা জানি একটু কেমন অন্যরকম, মানে অনেক স্পেশাস জায়গা। এবং ছোট ছোট হচ্ছে ওই যে বিন ইয়া থাকে না, চেয়ার থাকে না, ওরকম চেয়ার, নিচু চেয়ার, সেখানে মানুষজন কেউ আস্তে আস্তে কথা বলতেছে, কেউ বই পড়তেছে, কেউ ল্যাপটপ নিয়ে কাজ করতেছে, এরকম। পরে হচ্ছে কফির ইয়া দিল, মেনু দিল, দেখলাম যে এক একটা কফির দাম 450 টাকা, 500 টাকা। আমার তখন ভাই চিন্তা হলো যে আমার তো 500 টাকা দিয়ে কফি হজম হবে না, ওই সময়ের কথা বলতেছে। হ্যাঁ, তো মানে এক কাপ কফির দাম এত টাকা কেন হবে? তখন এমনি যে দোকানে যে কফি, সেগুলো 15 টাকায় পাওয়া যেত, ওই যে মুদির দোকানে যে কফিগুলো বিক্রি করে না। আমার কথা আছে ভাই, আমি আর জীবনে এখানে আসবো না, এক কাপ কফির দাম কেন 450, 450, 500 টাকা হবে? তো যাই হোক, এটা হচ্ছে আমার ক্রিমসন বলছে নর্থ এন্ডে প্রথম কফির এক্সপিরিয়েন্স। পরে বুঝলাম যে হইতেছে, মানে আসলে তুমি যখন নর্থ এন্ডে কফি খাবা, মানে ইউ আর নট জাস্ট পেইং ফর দ্য কফি, ইউ আর পেইং ফর দ্য হোল থিং। ওরা তোমাকে যে সুন্দর জায়গা অফার করছে, যে এই পরিবেশ অফার করছে, আবার তুমি ওখানে সারাদিন বসে কম্পিউটারে কাম করো, তোমার কেউ বলবে না যে ভাই উঠে যান। ওইখানে অনেক মানে সারাদিন গিয়ে কম্পিউটারে কি করে আল্লাহ জানে, বাট অনেকে দেখে কম্পিউটার চাপাচাপি করে, ল্যাপটপ নিয়েছে। তো হচ্ছে এই যে তাদের যে ব্যবহার, সেটার জন্য তুমি পে করছো, সবকিছুর জন্য আসলে পে করতেছো। আচ্ছা, ম্যাটটা কি তোলা হয়েছে? ক্রিমসন কাপের দ্য অনলি কাপ কফি আই ক্যান অ্যাফোর্ড। আচ্ছা, এসপ্রেসো শট। ও শ্রেয়া, তাবাক তাবাক, তাবাকের কফিটা খুবই ভালো। আমি তাবাকে অনেকবার গেছি, নাম বলতে ভুলে গেছে। ওই যে ঢাকা ইয়া, তাদের হচ্ছে কি বলে, লোগো স্পেস। আর এটা হয় কি, যখন তুমি কফি খেতে যাবা, মানে যেসব জায়গায় কার পার্কিং আছে ওই সব জায়গায় যাওয়া হয়। কার পার্কিং ছাড়া তো মানে গাড়ি রাখবো কোথায়, আবার হচ্ছে জ্যাম লেগে যায় এখানে, রাস্তায় সমস্যা। একটি 30% ডাব্লিউ বাই ডাব্লিউ। এই ডাব্লিউ বাই ডাব্লিউ মানে কি? ভরের মধ্যে ভর। হাইড্রোজেন পারঅক্সাইডের জলীয় দ্রবণের ঘনত্ব 1 এত গ্রাম পার মিলিলিটার। তাহলে তোমাদেরকে বলছি, ঘনত্ব দেওয়া আছে মানে কি জানি মনে মনে বলে নিতে হবে। এই প্র্যাকটিসটা করো, আমার সাথে সাথে করো, কাজে দিবে। যে এত গ্রাম পার মিলিলিটার কার ঘনত্ব দেওয়া আছে, এর জলীয় দ্রবণের ঘনত্ব দেওয়া আছে কার, হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে মনে মনে একবার বলে নাও, এর যদি ভর জানো, এর আয়তন বের করতে পারবা। যদি এর আয়তন জানো, এর ভর বের করতে পারবা। এখন তোমার কাছে আসলে দেওয়া আছে কি? তোমার কাছে দেওয়া আছে ওর ভর, ডাব্লিউ বাই ডাব্লিউ। ভর কত গ্রাম দেওয়া আছে? 100 গ্রাম দেওয়া আছে না?
তাহলে প্রশ্ন পড়ার সাথে সাথে বিশ্বাস করো, তুমি যদি এই প্র্যাকটিসটা করতে থাকো, দেখবা যে প্রশ্ন বোঝা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে এটার ভর 100 গ্রাম দেওয়া আছে, আমি বলতে পারি 100 গ্রাম কই দেওয়া আছে ভাইয়া? আমি তো কোথাও দেখতেছি না। আমি তো দেখতেছি, আমি কই দেখতেছি? এই যে 100%, 30% আছে না? তাহলে 100 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড আছে। অর্থাৎ তুমি কিন্তু এর ভর জানো, তার মানে এর আয়তনও জানো তুমি ইনডিরেক্টলি যদি বের করতে চাও। এর মোলারিটি এবং মোল ভগ্নাংশ কত হবে? তাহলে প্রথমে দেখি, আমরা জানি কি ভাইয়া? আমরা জানি ডি সমান হইতেছে W/V। আমার ধারণা এই ম্যাথটা করতে গিয়ে অনেকে প্যারা খাইছো। ডি সমান W/V। এখন আমি যদি ভিটা বের করতে চাই, ভি সমান কি? W/ হইতেছে, এখানে W কত? 100, আর এখানে হইতেছে 1.11। তাহলে 100 ভাগ হচ্ছে 1.11, এখানে থাকে 90.09 এত মিলিলিটার। অর্থাৎ আমাদের যে হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণ দেওয়া আছে, তার ভর যদি 100 গ্রাম হয়, তার আয়তন হচ্ছে 90 মিলিলিটার। এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এখন বলতে পারো আয়তন যে বের করছেন, না ভাই আয়তন কেন বের করছেন? আমাদের ঘনমাত্রা বের করতে আয়তন লাগে না, এই জন্য বের করছে। তাহলে ঘনমাত্রা সমান কি? এস সমান হচ্ছে 1000 W হইতেছে 30। ভাই 30 কই পাইছেন? ওই যে 30%। এরপরে হইতেছে M/V, হাইড্রোজেন পারঅক্সাইড, অক্সিজেন হচ্ছে 16 দুগুণা 32, 34, আর ভি হইতেছে 90.09। কেউ একজন সহৃদয়বান ব্যক্তি করে দাও তো আমার এক হাতে কাপ। আয়শা বলছে এটা হ্যান্ড ক্যালকুলেশন কেমনে করবো? না, সব অঙ্ক তো হ্যান্ড ক্যালকুলেশন তোমার এখন শিখতে হবে না। সব অঙ্ক হ্যান্ড ক্যালকুলেশন তো করাও যাবে না। এই ম্যাথ তো তোমাদের বইয়ের ম্যাথ আমি তুলে নিয়ে আসছি। সো এটা অ্যাডমিশনে আসলে ওরা এমনভাবেই ডেটা দিবে যেন তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো। ঐশী, আয়শা 9.79, 9.79 এত বলার। ও আচ্ছা, সাদিয়া মিথি বলছে হ্যাঁ 10x/m/ρ দিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ 10x/ρ দিয়ে করা যাবে, আমার মাথায় আসে নাই এই গল্প করতে করতে। এরপরে কে জানি একটা করছিল, আবদার করছিল যে হ্যাঁ ডিরেক্ট ফর্মুলা দিয়ে করা যায়। হুদাই আমি তো কষ্ট করছি। আবদার করছিল ভাই এটার পিপিএম বের করে দেন। এটার পিপিএম কত হবে? পিপিএম সমান কি? 1000 ms না? তাহলে পিপিএম সমান 1000 ms মানে হইতেছে 1000, মানে 1000, এম হচ্ছে 34, আর এস কত? এস হইতেছে আমাদের হচ্ছে 9.79। দেখো এই হচ্ছে আমাদের পিপিএম আসা। এরপর আসি হইতেছে, আমাকে বলছে মোল ভগ্নাংশ কত। কার মোল ভগ্নাংশ? তোমার হতেছে হাইড্রোজেন পারঅক্সাইডের মোল ভগ্নাংশ। হাইড্রোজেন পারঅক্সাইডের মোল ভগ্নাংশ, ইউজুয়ালি মোল ভগ্নাংশকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, একটা ক্যাপিটাল এক্স। ও তাসদিক, তোমার এই প্রশ্নটা একটু পরে আসতেছে, বুঝতে পারছি তোমার প্রশ্ন। এক্স হাইড্রোজেন পারঅক্সাইড। এখন দেখো এই যে আমি যার মোল ভগ্নাংশ বের করব, তার মোল কই যাবে? তার মোল উপরে যাবে। কি বলছি ভাইয়া? হাইড্রোজেন পারঅক্সাইডের যেহেতু মোল ভগ্নাংশ বের করব, ওর মোলটা যাবে হতেছে উপরে। এখন আমি যদি 30% চিন্তা করি, 30% চিন্তা করলে ওর মধ্যে কি বলে, হাইড্রোজেন পারঅক্সাইড কত গ্রাম? 30 গ্রাম। আর পানি কত গ্রাম? 70 গ্রাম। আবারও বলি, হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে 30 গ্রাম, পানি 70 গ্রাম। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের যে ভরটা দেওয়া আছে, তাকে ভাগ করলাম তার আণবিক ভর দিয়ে। এটা কিসে বের হইলো? এটা বের হইতেছে আমাদের মোলে। আর নিচে হইতেছে মোট মোল। তাহলে 30/34 প্লাস এই 30% মানে হইতেছে 30 গ্রাম আছে হাইড্রোজেন পারঅক্সাইড আর 70 গ্রাম আছে পানি। তাহলে পানির ওই 70কে যদি হচ্ছে আমি মোল বের করতে চাই, 18 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ। (0.185) এবার এইখানে আমার
পিপিএম বের করাটাতে একটুখানি ভুল হয়েছে। এই ভুলটা আমি একটু তোমাদেরকে ধরাই দেই। শোনো, পিপিএম সমান যে আমরা 1000 ইন্টু এমএস করি, বা আসলে তোমাদেরকে গত ক্লাসে আমি শিখাইছিলাম পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, এটা শিখাইছিলাম না? এখন কেউ একজন যদি আমার একাডেমিক ক্লাস করে থাকো, পিপিএম এর যখন আসলে প্রতিপাদন করাইছিলাম, পিপিএম মানে কি? পিপিএম মানে প্রতি মিলিয়ন ভাগে যত ভাগ থাকে, সো প্রতি মিলিয়ন গ্রামের মধ্যে যত গ্রাম থাকে সেটা, এটা হচ্ছে আমাদের পিপিএম। প্রতি মিলিয়ন গ্রামে যত গ্রাম থাকে, মানে পিপিএম এর হিসাবটা সবসময় আসলে ভরের মধ্যে ভর করতে হয়, এটা হচ্ছে করার নিয়ম। কিন্তু তোমাদের বইয়ে যতগুলো ম্যাথ দেওয়া আছে তার 99 ভাগ ম্যাথে আসলে ওই ভরের মধ্যে ভরের ক্যালকুলেশন করা যায় না, কারণ আমাদের দ্রবণের ভর দেওয়া থাকে না, বুঝতে পারছো? এই জন্য আমরা করছি কি, পিপিএম খুব পাতলা দ্রবণের জন্য আমরা বের করতাম, এই জন্য ধরে নিতাম পাতলা দ্রবণ মানে হইতেছে ওই যেটাই চিনির শরবত সেটাই পানি। যদি তুমি 1 গ্লাস পানির মধ্যে একটা চিনির দানা ছেড়ে দাও, দিন শেষে সেটা তো আসলে পানিই হইতেছে, তাই না? এই জন্য আয়তন আর ভরকে সমান ধরে এই নিচেরটাকে জোর করে আমরা আয়তন বানাইছিলাম। আবারও বলতেছি, যখন আমরা পিপিএম ওই সূত্রটা প্রতিপাদন করছি, তোমাদের তো অ্যাডমিশন ব্যাচে আমি প্রতিপাদন দেখাই নাই, বাট একাডেমিক ব্যাচে আমি দেখাইছি, মনে করার চেষ্টা করো যারা একাডেমিক করছো। সো পিপিএম আসলে কি জানো? আসলে পিপিএম হওয়া উচিত ছিল মিলিগ্রাম পার কেজি, এটা অরিজিনাল পিপিএম হওয়ার কথা ছিল, বাট আমরা জোর করে এই কেজিরে লিটার বানাইছি। কেন? কারণ পিপিএম এর জন্মই হয়েছে খুব পাতলা দ্রবণের হিসাব নিকাশ করার জন্য, আর পাতলা দ্রবণ যেটাই হইতেছে দ্রবণ সেটাই আমরা দ্রাবক ধরে নিচ্ছি, অর্থাৎ ঘনত্ব 1 ধরে নিচ্ছি, বুঝতে পারছো? এবার যদি কখনো তুমি দেখো যে মিলিগ্রাম পার কেজি বের করার সুযোগ আছে, এখন যদি বলা হয় ভাইয়া এইটা বেশি অ্যাকুরেট না এটা বেশি অ্যাকুরেট, অবশ্যই এটা বেশি অ্যাকুরেট। এখন যদি বলো যে কোনটা বেশি প্রচলিত, প্রচলিতর অ্যাকুরেসি এক কথা না, প্রচলিত কোনটা? এইটা। এবং এত বেশি প্রচলিত যেটা কোনো পাত্তাই পায় না, বুঝছো? 99% ম্যাথেই হতেছে মিলিগ্রাম পার লিটারই বের করতে হয়। কিন্তু যদি কখনো তুমি মিলিগ্রাম পার কেজি বের করার সুযোগ থাকে, মানে ঘনত্ব দেওয়া থাকে, তাহলে কি করতে হবে? এটা করতে হবে, অর্থাৎ ওই ঘনত্ব দিয়ে ভাগ করতে হবে। এই বুঝতে পারছি আমার কথা? যে আবদার করছো তারা আমি ধন্যবাদ জানাতে চাই যে ভাই এই অঙ্কটার পিপিএমটা বের করে দাও। তার মানে হইতেছে এই যে পিপিএম এর যে মানটা পাইছি, সিম্পলি এই মানটা হইতেছে তুমি এটাকে ওই যে 1.11 দিয়ে ভাগ করে দিলেই হইতেছে মিলিগ্রাম পার কেজি হবে। এই যে জাস্ট ভরটা, ওই কি বলে আয়তনটা ভর হয়ে যায়, সো এটাকে হইতেছে 1.11 দিয়ে ভাগ করবা। তুমি দেখবা 99.99% ম্যাথে আসলে ঘনত্ব দেওয়া থাকে না, পিপিএম বের করতে বলে। বাই দিস টাইম তোমরা যারা প্রশ্ন ব্যাংক সলভ করছো দেখছো, কিন্তু দু একটাতে এরকম থাকবে, যেখানে থাকবে সেটা একটু ওই আয়তনটাকে ভর বের করে নেবা। সো এটা আসলে মেইন অ্যাকুরেট ছিল, কিন্তু আমরা এটা জোর করে বানাইছি অনেক যদি কিন্তুর পরে। আচ্ছা, এই ম্যাথ লিখে নাও, এটা ভালো ম্যাথ। তোমরা কখনো চায়ের সাথে একেবারে গ্রাম থেকে ভাজা, মানে কোনো রকমের দোকানে পাওয়া না, গ্রামে ভাজা মুড়ি খাইছো? মানে একেবারে হাতে ভাজা মুড়ি, সকালবেলা চায়ের সাথে, বিশেষ করে শীতকালে এত মজা লাগে ভাই, এত মজা লাগে। আর গ্রামে যে মুড়িটা ভাজে ওই মুড়ির কিন্তু আলাদা একটা স্মেল আসে, ওই মুড়িটা একটু লালচে লালচে হয়, দেখতে তো সুন্দর লাগে না, কিন্তু খাইতে অনেক মজা লাগে, আর একটু ভারী হয়। প্রশ্নটা কি তোলা হয়েছে? আমাকে বলছে, আচ্ছা জিহাদ বলছে আমার কপালই খারাপ, এমন সময় নেট চলে যায়। আসলে তোমাদের এন্ড থেকে এটা আমি ফিল করতে পারি যে
নিরবিচ্ছিন্ন ইলেকট্রিসিটি আর ইন্টারনেট এই দুইটা মেনটেন করা অনেক কঠিন। শ্রেয়া, আচ্ছা আমি আজকে দেখবো না ভাইয়া, ভুলে গেছি সত্যি কথা। শ্রেয়া একটা ম্যাথ দিছিল আমাকে। ও ওই যে তুমি বলতেছিলা যে তোমার হচ্ছে CHO না কি জানি একটা আসে, তাই না? আমি ম্যাথটা দেখছি, কিন্তু ওই ম্যাথটা কালকে আমি হচ্ছে ওই যে বাইরে ছিলাম, ওই ম্যাথটা যে করব আমার কাগজ কলম ছিল না, কিন্তু আমি দেখছি ম্যাথটা। যেটা বলছিলাম তোমাদের জন্য আসলে ইন্টারনেট আর ইলেকট্রিসিটি মেনটেন করা কঠিন হয়ে যাচ্ছে। মানে আমি তো যা হোক আমার এখানে পড়ানোর জন্য ইলেকট্রিসিটির বিশাল ব্যাকআপ নিয়ে বসে আছি। আমার ইন্টারনেট কানেকশন হচ্ছে দুইটা, একটা যদি কোনো কারণে চলে যায়, ফেল ওভার হলে আরেকটা অ্যাক্টিভেট হয়, এবং দুটোটা পাবলিক আইপিওয়ালা। বাট তোমার তো আসলে এটা করা সম্ভব হবে না, কারণ তুমি তো তোমার মতো করে করো। একটু ম্যানেজ করতে হবে ভাই, আসলে কি করা যাবে। এত আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি এবং মোলালিটি হিসাব করো যাতে ওজন হিসাবে এত পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে এখানে তোমার কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব মানে কি দেওয়া আছে? ঘনত্ব দেওয়া আছে। ঘনত্ব দেওয়া আছে মানে ভর জানলে আয়তন জানি, আয়তন জানলে ভর জানি। যাতে ওজন হিসাবে 27% সালফিউরিক অ্যাসিড আছে। এর মানে কি ভাই? এর মানে হতেছে 100 গ্রাম দ্রবণে 27 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। মানে এটা আসলে কি দেওয়া আছে? W/W দেওয়া আছে, তাই না? সো W/W যদি দেওয়া থাকে, আমি প্রথমে বের করব কি? প্রথমে বের করব হচ্ছে মোলারিটি। তাহলে মোলারিটি যদি বের করি, S সমান কি? S সমান হতেছে 10x/m ইন্টু হতেছে রো। রো কত? রো হতেছে 1.198। এবার একটা মজার বিষয় কি জানো? মজার বিষয় হইতেছে, কিন্তু ভাইয়া কিছু না দেওয়া থাকলে তো বাই ডিফল্ট W/V ধরি। হ্যাঁ, এখন তৌফিক একটা ভালো প্রশ্ন করছে যে ভাইয়া এখানে তো কিছু দেওয়া নাই। তৌফিক পরে হয়তো কিছু দেওয়া নাই, কিন্তু আগে তো এই যে কিছু একটা দেওয়া আছে, দেখছো? তৌফিক বলছে ভাইয়া আপনি তো গতকালকে শিখাইছিলেন যদি কোনো ওই ব্র্যাকেটের মধ্যে কিছু দেওয়া না থাকে তাহলে W/V ধরতাম, কিন্তু তার আগে তো এই যে একটা কথা লেখা আছে ওজন হিসাবে। ওজন হিসাবে মানে কি? ভরের মধ্যে ভর হিসাবে আর কি, বুঝতে পারছি তৌফিক? এটা না থাকলে আমরা W/V ধরতাম। দেওয়া আছে কিন্তু, যে বাংলা কথায় দেওয়া আছে। এখন অনেকের ক্ষেত্রে এখানে হয়তো চিন্তা করবা যে ভাইয়া রো অফ দ্রবণ নিব না রো অফ দ্রবণ নিব, কোনটা নিব? ভাই তোমার যখন এই ম্যাথগুলো করবা মোস্ট অফ দ্য টাইমে দেখবা যে একটাই ঘনত্ব দেওয়া আছে। সো একটাই ঘনত্ব দেওয়া থাকলে তোমার ভাবারও দরকার নাই, তুমি তো জানো সবই গুণ হয়। সো ডিরেক্টলি তুমি গুণ করে দেবা। এই কত আসে? 10 ইন্টু 27, 10 ইন্টু 27, আর এম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98 ইন্টু 1.198, 3.3 মোলার। আচ্ছা 3.3 মোলার। আর এটা হচ্ছে মোলারিটি বের করছি। আর মোলালিটি ডিরেক্টলি বের করা যায়। মোলালিটি এখানে ঐকিক নিয়মে তুমি বের করতে পারবা। সেটা কত দেখো তো? 27% আছে কি হিসাবে? ভর হিসাবে না? ভর হিসাবে মানে হইতেছে আমি বলতে পারি 70 গ্রাম পানিতে 27 গ্রাম আছে। এই বুঝতে পারি মোলালিটি ডেফিনেশন ছিল কি? প্রতি কেজি দ্রাবকে, প্রতি কেজি দ্রাবকে যত মোল দ্রব্য থাকে। এখন 70 গ্রাম পানিতে আছে 27 গ্রাম, তাইলে ওই 70 বলতেছে, দেখছো মাথা মোথা গেছে। 73 হবে। হ্যাঁ 73 গ্রাম পানিতে আছে হচ্ছে 27 গ্রাম। তাইলে আমি বের করি যে 1000 গ্রাম পানিতে কতটুকু আছে? 1000 গ্রাম পানিতে আছে হচ্ছে 27 ইন্টু হতেছে 1000 ডিভাইডেড বাই হতেছে 73। এই যে প্রতি কেজি পানিতে কত গ্রাম এটা পেয়ে গেছি। সো হচ্ছে 27,000 ভাগ হচ্ছে 73, 369.86 এত গ্রাম পাইছি। এবার গ্রামকে তুমি মোল বানাও, তাহলে প্রতি কেজি দ্রাবকে যত মোল হবে, সো 3.77। এই হচ্ছে আমাদের আনসার। আনসার কি? আনসার হচ্ছে মোলাল। ওকে, এত নর্মাল, এত মোলার, এত মোলার, এটা ইজি ম্যাথ, এগুলো তুমি পারবা, সমস্যা নেই। দেখো তো এটা দেখি কোনটি সত্য। এটা মজার প্রশ্ন। জগন্নাথ 16-17-তে 1 ppm সমান 1 মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব, এটা কি সত্য? তোমাদেরকে শেখাইছিলাম, এটা আমার প্রথম ক্লাসের কনসেপ্ট কাজে লাগবে, যে যেটাই ডেসিমিটার কিউব
সেটাই হতেছে লিটার। তাহলে মিলিগ্রাম সমান হতেছে, সরি ppm সমান মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার যে কথা, মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব একই কথা, মানে প্রথমটা সত্যি। 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার, হ্যাঁ ঠিক আছে এটা, কারণ ওই যে যাহাই ডেসিমিটার কিউব তাহাই লিটার। 1 ppm সমান 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার। ভাই এই দুটো যদি সত্যি হয়, এটা সত্যি হইতে বাধ্য। কেন সত্যি হইতে বাধ্য? কারণ অপশন তো সবগুলো আছে। আসলে কি হয়েছে দেখো, মিলিগ্রামকে 1000 দিয়ে গুণ করলে মাইক্রোগ্রাম হয়, আর লিটারকে 1000 দিয়ে গুণ করলে মিলিলিটার হয়, ওই একই হিসাব চলে আসে, বুঝতে পারছো? এবার হতেছে অ্যাসিড ক্ষার টাইট্রেশন। যদিও আমাদের একটু সময় লাগলো, আধা ঘন্টা সময় আমরা গত ক্লাসে ব্যয় করলাম, না করলেও হইতো, বাট স্টিল আমার কাছে গতকালকে রাতে যখন তোমাদের স্লাইড বানাচ্ছিলাম আমার কাছে ফিল হয়েছে যে ছেলে পেলে তো এই ম্যাথগুলো করতে গিয়ে হয়তো প্যারা খাইছে, হোমওয়ার্ক তো দিয়ে রাখছি, তাহলে আজকে একটু সলভ করে দেই। আমরা কোনো তাড়াহুড়া করবো না, যদি মনে হয় দু একটা এক্সট্রা ক্লাস হয়তো নিব, কিন্তু তাড়াহুড়া করবো না। আর আমি সবসময় চেষ্টা করি, যারা আমাকে চিনো তারা তো জানোই, যত কম্প্যাক্ট করে পড়ানো পসিবল হয়। সো আমি, আমার পড়ানোর স্টাইলটা আসলে ওরকম যে আমি খুব বেশি হচ্ছে বিস্তারিত বা হচ্ছে আননেসেসারি জিনিস পড়াই না আপাতত। ভাইয়া স্লাইডের এমসিকিউগুলোর আনসার দিয়ে থাকলে ভালো হয় তাজদিক ভাই, ওইটার জন্য আমার তাইলে আর নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? মানে আমি যদি এখন প্রতিটা প্রশ্ন আবার সলভও করতে যাই, এটা তোমরা একটু কষ্ট করে করে নিও, অপশন তো দেওয়াই থাকে। নিজেরা একটু প্র্যাকটিস করলে নিজেদের কয়েকটা সুবিধা হয়। একটা সুবিধা হইতেছে যে তোমার হচ্ছে ওই উত্তর ডিপেন্ডেন্সি কমে যায়। আমরা কলেজ লাইফ থেকে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, অঙ্কটা বের করে উত্তরটা দেখি, এবং উত্তর না মেলালে শান্তি লাগে না। এটা তুমি এইচএসসি পর্যন্ত করতে পারছো, এক্সাম হলেও উত্তর মেলানো যায় আমি জানি, কিন্তু অ্যাডমিশনে উত্তর মেলাতে পারবা না। সো এই আনসার্টেনিটিতে একটুখানি অভ্যস্ত হও, এক। নাম্বার টু হচ্ছে, আহ, এটা হচ্ছে তোমার এন্ড থেকে। আবার তোমাকে তো এমসিকিউ দিচ্ছি আমি, এমসিকিউ গুলো তো অপশন থাকে। সো অপশন যদি থাকে তাহলে তুমি তো হচ্ছে ওখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারছো, মোস্ট অফ দ্য টাইমে সঠিক হবে। আর আমার এন্ড থেকে হইতেছে এটা আসলে আমার জন্য, যদি আনসারগুলো দিতে চাই, এটা আমার জন্য আসলে খুবই টাফ হয়ে যাবে, এটা লিটারেলি টাফ হয়ে যাবে, যে ওই কঠিনগুলোর হচ্ছে আনসার দেওয়ার জন্য। আচ্ছা, অ্যাসিড ক্ষার টাইট্রেশন, তার আগে আমরা কিছু বেসিক শিখব। এবং টাইট্রেশন পড়াতে গেলে আসলে হচ্ছে আমাদের মানে আমার খুব পার্সোনালি ভালো লাগে, কারণ টাইট্রেশনে ওই নি সমান নি যে ফর্মুলাটা আছে, এটা কলেজের টিচাররা অ্যালাউ করতো না, কিন্তু এখন আমাদের ওই ডিসঅ্যালাউ করার কোনো সুযোগ নেই। এটা তোমরা 9-10 থেকে জানো, তারপর আমি একটু শর্টকাটে দেখাই দিতেছি। শর্টকাট হইতেছে, মনে আছে যে হাইড্রাসিডের জন্য এটা হচ্ছে শক্তিমাত্রা HCl, HBr এবং হচ্ছে HI। আমি বিশ্বাস করি এটা সবার জানা আছে, তারপর একটু মনে করাই দিলাম। শ্রেয়া ওটা দিয়ে রেখো, আমি দেখবো না ভাইয়া। হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড। মানে হাইড্রাসিডের জন্য শক্তির ক্রম হইতেছে অ্যানায়ন যত বড় হয় শক্তি তত বেশি হয়। সবার মুখস্থ আছে এগুলা, এমসিকিউ খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর হতেছে যদি সেই অ্যাসিডটা জৈব অ্যাসিড হয়, মিথানোয়িক অ্যাসিড শক্তিশালী কার থেকে? ইথানোয়িক অ্যাসিড থেকে। আবার এটা কার থেকে শক্তিশালী? প্রোপানোয়িক অ্যাসিড থেকে। জৈব অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড যত ছোট হয়, সেই অ্যাসিড তত শক্তিশালী হয়, এটা একটু এমসিকিউর জন্য মনে রাখবা। এরপর আসছে হচ্ছে অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডটা আশা করি তোমাদের মনে আছে। অক্সি অ্যাসিডের জন্য কি দেখতে হয়? কেন্দ্রীয় মৌলের জারণ মান দেখতে হয়, গুড। যেমন ধরো পারক্লোরিক অ্যাসিড, এখানে কেন্দ্রীয় মৌলের জারণ মান হতেছে +7, সালফিউরিক অ্যাসিডের +6, নাইট্রিক অ্যাসিডেরও +5, ফসফরিক অ্যাসিডেরও +5। যদি কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হয় তাহলে দেখতে হবে কোথায় কেন্দ্রীয় মৌল ছোট আছে। এই যে এইখানে দুইটাতেই কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান। সো আমি এখানে দেখলাম কেন্দ্রীয় মৌল যেখানে ছোট সেটা হতেছে আমাদের শক্তিশালী অ্যাসিড। এইগুলো আমি জানি, তোমাদের জানা আছে, এইগুলো নিয়ে বেশি কথা বাড়ায় আমাদের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তাহলে হাইড্রাসিডের জন্য অ্যানায়ন যত বড় হয়, জৈব অ্যাসিডের জন্য যত ছোট অ্যাসিড হয়, আর অক্সি অ্যাসিডের জন্য কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি হয় সেগুলো হচ্ছে তত শক্তিশালী অ্যাসিড। ওকে, সো লেখা হইলে আমরা একটু সামনে আগাই।
এরপরে দেখি হইতেছে একটা মজার জিনিস বলে দিই, তোমাদের অনেকেরই এরকম ধারণা, আমি জানি এই বয়সে নাই, বাট 9-10 বাচ্চাদের থাকে। তোমাদের কারো কি কোনোদিন এই ধারণা ছিল যে ভাইয়া ফসফরিক অ্যাসিডে 3টা হাইড্রোজেন আছে, তাহলে ফসফরিক অ্যাসিডে 3টা হাইড্রোজেন আছে, পারক্লোরিক অ্যাসিডে 1টা হাইড্রোজেন আছে। তো যেহেতু ফসফরিক অ্যাসিডে 3টা হাইড্রোজেন আছে, সুতরাং ফসফরিক অ্যাসিড বেশি বেশি প্রোটন দেয়, তাহলে ফসফরিক অ্যাসিড হইতেছে বেশি শক্তিশালী অ্যাসিড। এটা কি কারো মাথায় আসে? খবরদার, এই ধারণা যদি কারো মাথায় আসে তাহলে এই ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলো। এটা হচ্ছে একটা অ্যাসিড কয়টা হাইড্রোজেন দেয় সেটাই শোনা, একটা অ্যাসিড কত পার্সেন্ট বিয়োজিত হয়, কত পার্সেন্ট তুমি সেই অ্যাসিড ভাঙবে জলীয় দ্রবণে, সেটা হতেছে অ্যাসিডের শক্তিমাত্রার সাথে রেলেভেন্ট। কিন্তু খবরদার, অ্যাসিডের সাথে হাইড্রোজেন সংখ্যার সাথে কিন্তু আমাদের কি বলে ওই শক্তিমাত্রার কোনো সম্পর্ক নাই। কিন্তু হাইড্রোজেন সংখ্যার সাথে আমাদের এই টপিকটা সম্পর্ক আছে, সেটা হতেছে ক্ষারকত্ব। জিনিসটা খুব অদ্ভুত। অদ্ভুত হতেছে ক্ষারকত্ব কার হয়? কেন জানি মনে হয় ক্ষারকত্ব মনে হয় ক্ষারের হইলে ভালো হইতো, তাই না? নাম শুনে তো তাই মনে হয়, কিন্তু খবরদার ক্ষারকত্ব হয় হইতেছে অম্লের। এখন ক্ষারকত্বের ডেফিনেশন যদি বলি যে একটা অ্যাসিড, প্রথম কথা বলি যে ভাই এটা অ্যাসিডের হয়, ক্ষারকত্ব অ্যাসিডের ধর্ম, তাহলে অম্লত্ব ক্ষারের ধর্ম হবে, বুঝতেই পারছো? ক্ষারকত্ব অ্যাসিডের ধর্ম। আর এটা যদি বাই ডেফিনেশন একেবারে রিয়েল ডেফিনেশন বলি, রিয়েল ডেফিনেশন হতেছে এইটা, যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে, এর সাথে বিক্রিয়া করে, মানে কোনো একটা অ্যাসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সেটাকে বলা হয় সেই অ্যাসিডের ক্ষারকত্ব। মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে স্ট্যান্ডার্ড ধরা হয়। তাহলে কি বলছি ভাইয়া, কোনো একটা অ্যাসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সেটা হতেছে সেই অ্যাসিডের ক্ষারকত্ব। আবারও বলি, কোনো একটা অ্যাসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সেই সংখ্যাটাকে সেই অ্যাসিডের ক্ষারকত্ব বলে। এখন ভাই তোমাকে একটা অ্যাসিড দিল, সেই অ্যাসিড কি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করায় দেখাবা? এটা একাডেমিক ক্লাসে আমি দেখাই, অ্যাডমিশন ক্লাসে আমাদের কি লাগবে? বিক্রিয়া লাগবে না, আমাদের লাগবে ক্ষারকত্ব কত। সো ইন শর্ট যদি শর্টকাট বলতে চাই, অ্যাসিডের ক্ষারকত্ব মানে আসলে কি বলতো? অ্যাসিডের তুল্য সংখ্যা। ম্যাক্সিমাম ক্ষেত্রে অলমোস্ট 99% অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যায় আসলে কি হয়? ক্ষারকত্ব হয়। যেমন যদি কয়েকটা উদাহরণ দেই, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর ক্ষারকত্ব কত? 1। আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি ওর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে দেখাও, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। সালফিউরিক অ্যাসিড, আমার কথা বিশ্বাস না হয় করে দেখো, 2। ফসফরিক অ্যাসিডের জন্য হচ্ছে, বের করে দেখো, 3। তাহলে অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে সেই অ্যাসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। ইন শর্ট, অ্যাসিডের তুল্য সংখ্যাই অ্যাসিডের ক্ষারকত্ব। কিন্তু কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো আবার একটু দুষ্টু অ্যাসিড, এই যে সিউডোপ্রোটিক অ্যাসিড, এই অ্যাসিডের ক্ষারকত্ব দেখে মনে হয় 3, আসলেও 3। গত ক্লাসে বলছিলাম, যেটা তোমাদেরকে দেখাবো আমি। এরপরে দেখি হতেছে এইটার ক্ষারকত্ব দেখে তোমার মানে খালি চোখে দেখে মনে হয় কত? খালি চোখে দেখে মনে হয় কিন্তু হইতেছে, এখানে দেখে মনে হয় কিন্তু হচ্ছে 3, কিন্তু আসলে কত? 2। আর এটাকে দেখে মনে হয় 3, কিন্তু আসলে কত? আসলে হইতেছে 1। ওকে, এখন এই কারণটা জানা দরকার নাই এখন। এটার কারণটা হচ্ছে স্ট্রাকচারের উপর নির্ভর করে, কিন্তু অ্যাডমিশনে ওই স্ট্রাকচার তোমাকে জীবনে কোনোদিন কেউ চাইবে না। তারপরে একটু বলে দেই, যেহেতু রিটেন আছে বিভিন্ন জায়গায়, এটার গঠনটা দেখলেই বুঝতে পারবা। এখানে গঠনটা হইতেছে ফসফরাস, অক্সিজেন, আর কিছুদিন পরে তো টিউশনি করাতে যাবা। দেখো এই যে 3টা যে OH আছে, 3টা OH থেকে সে 3টে দান করতে পারে, বুঝতে পারছো? এই 3টাই পড়ো, আরো তো অনেক আছে। এরপরে দেখো এখানে হইতেছে ফসফরাস আছে, এইখানে অক্সিজেন, এইখানে হইতেছে OH, এইখানে H, আর এইখানে হইতেছে OH। এই অ্যাসিডটাতে যে ঘটনা ঘটে যে এই হাইড্রোজেনটা সে আসলে দিতে পারে না, এই OH থেকে হাইড্রোজেন বের হয়, কিন্তু ওই হাইড্রোজেনটা দিতে পারে না দেখে তার হাইড্রোজেন একটা কম দেয়, কম দেওয়ার জন্য ক্ষারকত্ব কমে যায়। আর এটার ক্ষেত্রে 2টা হাইড্রোজেন দিতে পারবে না সে, ফসফরাস, অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হতেছে OH, এখান থেকে সে এই 2টা দিতে পারে না।
তাহলে আমরা শিখলাম একটা হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রা, একটা হচ্ছে অ্যাসিডের ক্ষারকত্ব। ক্ষারকত্ব এক জিনিস, শক্তিমাত্রা অন্য জিনিস। এইগুলো নিয়ে প্যারা খাওয়া হয় না, প্যারা খাওয়া তোমরা হইতেছে এইগুলো নিয়ে। আচ্ছা কাঁচা বাচ্চারা, তোমাদেরকে আমি শিখাইছিলাম, তোমাদেরকে আমি না শিখাই, যে কোনো জায়গায় শিখছো, অধাতুর অক্সাইড গুলো কি হয়? ক্ষারীয় হয় না? ক্ষারীয় হয়। অধাতুর অক্সাইড গুলো অম্লীয় হয়। এখন তার মানে এরা প্রত্যেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, প্রত্যেকে। কার্বন ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, এরা সবাই কিন্তু হইতেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে এদেরও ক্ষারকত্ব হয়, যেহেতু এরা অম্লধর্মী অ্যাসিড। তো যখন কোনো একটা অক্সাইড তোমাদেরকে দিবে, এর বাহিরে আশা করি দিবে না, আমি আশা করি এর বাহিরে দিবে না, এই অক্সাইডগুলোর ক্ষারকত্ব কত হবে? সো এই অক্সাইডগুলোর ক্ষারকত্ব আমি লিখে দিচ্ছি 2, সবগুলোর 2, কোনো কথা নাই। অর্থাৎ তুমি যদি প্রত্যেকটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো, প্রত্যেকটা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। এখন সেটা দেখানোর আমাদের কোনো দরকার নেই, মনে রেখো 2। এগুলো কখন আসবে জানো? যখন কিছু এক্সক্লুসিভ প্রশ্ন আসে অ্যাডমিশনে, যে কঠিন প্রশ্ন করছে, গমন প্রশ্ন দেয়নি, তখন এই টাইপের প্রশ্ন মাঝে মধ্যে দিয়ে রাখে। সো মনে রাখো, এই নাইট্রিক কি বলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, সোডিয়াম ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, পেন্টা অক্সাইড, এগুলো সবই হইতেছে 2। এখন যদি কখনো পরীক্ষা একটা আননোন দিয়ে ফেলে, তখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সমতাকরণ করে দেখবা কতটুকু হয়। ওইটা হইতেছে একেবারে মানে না পারতে, বাট এগুলো মনে রেখো। এবারে আসি ভাইয়া অম্লত্ব। এই অম্লত্ব কার হয়? অম্লত্ব হয় হচ্ছে ক্ষারের, তাই না? তাহলে অম্লত্ব ক্ষারের হয়। ক্ষারের ধর্ম, এবং ওইখানে আমাদের স্ট্যান্ডার্ড ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, এইখানে আমাদের স্ট্যান্ডার্ড হইতেছে, এখানে আমাদের স্ট্যান্ডার্ড হইতেছে কি বলে HCl। তাজদিকে একটা ভালো প্রশ্ন করছে, তাজদিকের প্রশ্ন আমি একটু পরে নিব, অটোমেটিক্যালি আসতো আর কি। যত মোল HCl এর সাথে বিক্রিয়া করে, এবং ইন শর্ট বলি এই ক্ষারের তুল্য সংখ্যাই ক্ষারের অম্লত্ব। যেমন ধরো যদি হইতেছে, আমি এখানে তোমাদেরকে দেখাই, এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এর অম্লত্ব কত? এর অম্লত্ব 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর অম্লত্ব কত ভাই? এর অম্লত্ব 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এর অম্লত্ব কত? এগুলো খুবই ইজি পিজি লেমন স্কুইজি, তুমি এগুলো নিয়ে প্যারা খাবা না। ইভেন ক্ষার নিয়ে আসলে হইতেছে আমাদের খুব একটা প্যারা দেয় না, আমাদেরকে কিছু প্যারা দিবে এরা। এই যে তাজদিক কিছুক্ষণ আগে এই প্রশ্নটা জিজ্ঞেস করছে, ভাইয়া অ্যালুমিনিয়াম অক্সাইডের কি কত হবে? আচ্ছা অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কি অক্সাইড? উভধর্মী অক্সাইড না? তাহলে উভধর্মী অক্সাইড মানে হইতেছে ওর কি হয়? ওর তো ভাই ক্ষারকত্ব হয়, হয় না? হয়তো। আবার ওর কি হবে? ওর তো ভাই অম্লত্ব হয়, তাই না? যেহেতু ও উভধর্মী অক্সাইড, তার মানে ওর ক্ষারকত্ব হবে, ওর অম্লত্ব হবে, দুটোটাই হয়। এখন চিন্তা করবা তুমি কোনটা কিভাবে বের করবা। ওর ক্ষারকত্ব মানে ওকে এখন চিন্তা করতে হবে কি অ্যাসিড হিসাবে। তুমি ওর ক্ষারকত্ব যখন বের করবা, ওকে এখন চিন্তা করতে হবে অ্যাসিড হিসাবে। অ্যাসিড হিসেবে বিক্রিয়া করবা কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে আমি আমার স্টুডেন্ট লাইফে, মানে তোমাদের মতো যখন কাঁচা বাচ্চা আমি ছিলাম, আমি মনে রাখতাম ক্ষারকত্ব চাইলে ক্ষারের সাথে বিক্রিয়া দেখাইতে হয়। দেখো বুঝো কিনা, তোমাদের বয়সে আমি এমনি মনে রাখতাম যে যদি প্রশ্নে ক্ষারকত্ব চাই তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া দেখাবো, কারণ ক্ষারকত্ব চাইছে মানে তার অম্ল ধর্ম চাইছে, অম্ল ধর্ম চাওয়া মানে ক্ষারের সাথে বিক্রিয়া করানো। অর্থাৎ আমি এই ক্ষারকত্ব চাওয়া মানে হইতেছে অ্যালুমিনিয়াম অক্সাইডকে বিক্রিয়া করাবো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কাঁচা বাচ্চারা বুঝতে পারি? তো তোমার যদি মনে হয় যে ভাইয়া ওই ক্ষারকত্ব তার মানে ওটাকে অ্যাসিড হিসেবে চিন্তা করতে হবে, তাহলে অ্যাসিড হিসেবে চিন্তা করলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেখাইতে হবে, এত কাহিনী না। ক্ষারকত্ব হইলে ক্ষারের সাথে বিক্রিয়া, তখন এখানে লবণ কি তৈরি হয়? সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2, আর তৈরি হয় হইতেছে পানি। দাঁড়া, এটার একটু বাম পাশে নিতে হবে, জায়গা নাই। সমতাকরণ তো করতেই হবে। সমতাকরণ তুমি যদি করো তাহলে দেখো এখানে হইতেছে অ্যালুমিনিয়াম 1, এখানে হইতেছে অ্যালুমিনিয়াম কত হয়ে গেছে? 2 হয়ে গেছে, তাই না? সো অ্যালুমিনিয়াম 1, এখানে অ্যালুমিনিয়াম 2 হয়ে গেছে। আমি যদি এখানে একটা 2 দেই, দেখি কি সমাধান হয়।
করে দেখি, সমতাকরণ একটু একটু করে দেখি। তাহলে এখানে অ্যালুমিনিয়াম 2 দিলাম, কেন 2 দিলাম? কারণ অ্যালুমিনিয়ামে 2 মেলানোর জন্য। তখন সোডিয়ামের সামনে কত দিলাম? 2 দিলাম। দেখো তো সবকিছু মিলছে কিনা, চেক করে দেখি। এইখানে অ্যালুমিনিয়াম 2টা মিলছে, সোডিয়াম এই পাশে 2টা, এই পাশে 2টা মিলছে, হাইড্রোজেন এই পাশে 2টা, এই পাশে 2টা মিলছে, অক্সিজেন এখানে হইতেছে 3 আর এখানে হচ্ছে 2, 5। দেখো অক্সিজেন এখানে 3টা আর এখানে 2টা, মোট 5টা। এখানে অক্সিজেন 4 আর এখানে 1, 5, মানে সব কি মিলে গেছে না? তাহলে আমি বলতে পারি এর ক্ষারকত্ব কত? এর ক্ষারকত্ব হচ্ছে 2। এবার আসে অম্লত্ব। অম্লত্ব বের করবো মানে কার সাথে বিক্রিয়া দেখাবো? অ্যাসিডের সাথে বিক্রিয়া দেখাবো, মানে HCl এর সাথে বিক্রিয়া দেখাবো। তাহলে এই যে আমাদের অ্যালুমিনিয়ামের অক্সাইড, এর সাথে হইতেছে আমাদের বিক্রিয়া করবে কে? HCl। কি তৈরি করে? AlCl3 লবণ তৈরি করে, আর তৈরি করে পানি। এই তো। তাহলে আমি দেখলাম অ্যালুমিনিয়াম 2 আছে, 2 দিলাম, তখন ক্লোরিন হয়ে গেল 6, তাহলে এখানে 3 হবে। সুতরাং এর অম্লত্ব 6। আমি লিখে দিলাম SRG, সাউন্ড রেজে গ্যারান্টেড। তুমি এই অ্যালুমিনিয়াম অক্সাইড কোনো না কোনো এক্সামে পাবা, এটা স্যারদের খুবই প্রিয় টপিক, খুবই প্রিয় টপিক। তাহলে একটা হতেছে 2, একটা হতেছে 6, মনে থাকবে সবার? আরেকটা আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকুক, নিজের একটু ট্রাই করো বাসায়, জাস্ট 2টা বিক্রিয়া ট্রাই করলেই তো হইতেছে, তাই না? টিনের অক্সাইড একবার হইতেছে HCl এর মানে HCl মোল 6 মোল, তার মানে অম্লত্ব 6। হ্যাঁ অরণ্য, আমরা জানি যত মোল HCl এর সাথে বিক্রিয়া করবে সেটা তার অম্লত্ব। এইটা তোমরা নিজেরা একটু বের করবা। এখন তোমাদের কাছে ইন্টারনেট আছে, এখন তোমাদের কাছে চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, সার্চ করবা যে সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি বিক্রিয়া দেখায় আর হইতেছে এর সাথে কি বিক্রিয়া দেখায়। আরেকটা হইতেছে এইটা, আরেকটা দিলাম হোমওয়ার্ক, জিঙ্ক অক্সাইড। এই দুইটা একটু ট্রাই করো তো, বাসায় ট্রাই করবা, পরীক্ষা আসলে অ্যালুমিনিয়াম দিয়ে আসবে। ওকে ভাইয়া, সবাই কি প্রসিডিউরটা বুঝতে পারছি? এখন আমি তোমাকে অ্যালুমিনিয়াম অক্সাইড SRG লিখে দিলাম, সাউন্ড রেজে গ্যারান্টেড লিখে দিলাম, এখন তুমি যদি বাসায় এই দুটো নিজে না করো হবে না কিন্তু ভাই। ওইটা দিলাম, তার মানে এগুলো কিন্তু আসতেই পারে। এবার আসি সল্ট অ্যানালাইসিস। সল্ট অ্যানালাইসিস মানে হতেছে অ্যাসিড এবং ক্ষার একজন আরেকজনকে প্রশমিত করে লবণ তৈরি করে, তো সেই হিসাব অনুযায়ী লবণটাও নিরপেক্ষ হওয়ার কথা, লবণের pH 7 হওয়ার কথা। কিন্তু বাস্তবে কোনো লবণের pH, দু একটা লবণের pH 7 আছে, অনেক অ্যাসিডিক লবণ আছে, অনেক বেসিক লবণ আছে। সো আমরা এখন একটু দেখব, এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা লবণের মধ্যে অম্লধর্ম ক্ষারধর্ম থাকতে পারে, সেই অম্লধর্ম ক্ষারধর্ম বের করা যায় কিনা। আচ্ছা তোমরা কি জানো যে লবণের, যে কোনো লবণ, সেই লবণের পজিটিভ প্রান্ত আসে কই থেকে? পজিটিভ আয়ন কই থেকে আসে? ক্ষার থেকে আসে না? ক্ষার বা ক্ষারক থেকে আসে। এই জন্য কিন্তু আমরা পজিটিভ আয়নকে ক্ষারীয় মূলক বলতাম। দেখো মনে আছে কিনা, তুমি যখন লবণ পরীক্ষা করছিলা তখন সেই লবণ পরীক্ষায় পজিটিভ আয়নকে তুমি বলতে হচ্ছে ক্ষারীয় মূলক। সো একটা লবণের পজিটিভ আয়ন আছে আমার কাছে, সেটা কই থেকে আসবে? ক্ষার থেকে আসবে। আর একইভাবে লবণের নেগেটিভ আয়ন সেটা কই থেকে আসে? সেটা আসে হইতেছে অ্যাসিড থেকে। এই তথ্য দিয়ে তুমি বের করতে পারবা যে ওই লবণটা অ্যাসিডিক লবণ নাকি ওই লবণটা বেসিক লবণ। তো আমি কয়েকটা লবণ তোমাদেরকে দিব, দিয়ে দেখি তোমরাই চেক করো। আমাদের সব থেকে হইতেছে প্রিয় লবণ সোডিয়াম ক্লোরাইড দিয়ে চিন্তা করি। সোডিয়াম ক্লোরাইড কি? সোডিয়াম ক্লোরাইড হইতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম আসছে ক্ষার থেকে আর ক্লোরিন আসছে HCl থেকে। সোডিয়াম হাইড্রোক্সাইডও শক্তিশালী ক্ষার, HCl শক্তিশালী অ্যাসিড, তার মানে এই লবণটা কি লবণ? নিউট্রাল সল্ট না? গুড। এরপরে যদি আমি বলি সোডিয়াম অ্যাসিটেট, CH3COO Na, দেখো এইটা সোডিয়াম অ্যাসিটেট, এর অ্যাসিড কোনটা? অ্যাসিটিক অ্যাসিড, নেগেটিভ প্রান্ত অ্যাসিড থেকে আসবে। আর এর ইয়া কোনটা? এর ক্ষার কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি বুঝতেই পারছো ভাই, অ্যাসিটিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, তার মানে এই লবণটা যদিও লবণ বাট স্টিল ও বেসিক সল্ট, ক্ষারীয় লবণ।
এরপরে দেখি সোডিয়াম কার্বনেট Na2CO3। সোডিয়াম থাকলে তার কখনো অ্যাসিডিক হওয়ার সুযোগ নাই, আসলে হয় সে নিরপেক্ষ হবে না হয় সে বেসিক হবে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড তো তীব্র ক্ষার। তাহলে সোডিয়াম কার্বনেট এইটার যদি হচ্ছে আমি ক্ষার চিন্তা করি, ক্ষার হতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যাসিড হচ্ছে কার্বনেটের অ্যাসিড হতেছে কার্বনিক অ্যাসিড H2CO3। তাহলে আমি চিন্তা করতে পারি এখানে তাহলে কি হবে, এটাও বেসিক সল্ট হবে, কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড। সাউদা বলছে আমাদের ভাইভাতে এই দিক থেকে কোশ্চেন করছিল। আচ্ছা, আমি যদি আরো কয়েকটা হতেছে তোমাদেরকে উদাহরণ দেখাই। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষার কোনটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যাসিড কোনটা, অ্যাসিড হতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা কি অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার তুমি জানো, হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড তুমি জানো, তার মানে এখানে কি হবে, অ্যাসিড হবে, অ্যাসিডিক সল্ট। সো আশা করি বুঝতে পারছি যে একটা লবণের মধ্যেও কিন্তু অম্লধর্ম ক্ষারধর্ম থাকতে পারে। তাহলে সোফার টাইট্রেশন নিয়ে আমরা যেটুকু পড়লাম, টাইট্রেশন নিয়ে আমরা পড়লাম হতেছে যে টাইট্রেশনে অ্যাসিডের শক্তিমাত্রা, হাইড্রোসিড, অক্সি অ্যাসিড এবং জৈব অ্যাসিড দেখলাম এটা। নাম্বার 2 আমরা দেখলাম যে অ্যাসিডের শক্তিমাত্রা, অ্যাসিডের শক্তিমাত্রা হচ্ছে সেই অ্যাসিড যত পার্সেন্ট বিয়োজিত হয়, শর্টকাট দেখলাম কয়েকটা। তারপরে দেখলাম হচ্ছে অ্যাসিডের ক্ষারকত্ব, অ্যাসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। এরপরে দেখলাম ক্ষারের অম্লত্ব, যত মোল HCl এর সাথে বিক্রিয়া করে। কয়েকটা অক্সাইড দেখলাম, অ্যালুমিনিয়াম অক্সাইড, এগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। আর এরপরে দেখলাম হচ্ছে লবণ অ্যানালাইসিস, একটা লবণের মধ্যে অম্লধর্ম ক্ষারধর্ম থাকতে পারে, ডিপেন্ড করে সেই লবণের সোর্স অ্যাসিড কি ছিল, সেই লবণের সোর্স ক্ষার কি ছিল। এটুকু আমরা টাইট্রেশন দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে টাইট্রেশনের মেইন যে পার্ট, একেবারে ইকুয়েশন। সো ইকুয়েশন দেখার আগে আমরা একটা 10 মিনিটসের ব্রেক নিয়ে আসি। যারা সকালে নাস্তা করো নেই, চা কফি খাও নেই, চা কফি খেয়ে আসো, ঠিক আছে? আমরা রেকর্ডটা পজ করি, ব্রেকের টাইমটা শুধু শুধু রেকর্ডে যোগ করে রেকর্ড ভারী বানানোর দরকার নেই। ওকে ভাইয়া, সবাইকে ওয়েলকাম ব্যাক। আরে বাংলাদেশের কথা আর বলো না, এরা যে কি করে, একদিন কত ভালো খেলে আর একদিন যে কি খেলে। যাক ভালো হয়েছে, আমি ক্রিকেট এত দেখি না। আচ্ছা, টাইট্রেশনের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা মনে রাখবো। ফর্মুলা হতেছে এইটা, যে সামেশন অফ এনি, এনি মানে কি, মোল ইনটু তুল্য সংখ্যা। ওকে, সো সামেশন অফ হচ্ছে এনি, এটা কার, অ্যাসিডের, সমান সামেশন অফ এনি বেজ হইতে পারে, মেটাল হইতে পারে, বা সল্ট হইতে পারে। তোমাদের এই লেভেলে যত সল্ট দেওয়া থাকে সব বেসিক সল্টই থাকে। তাহলে সামেশন অফ এনি অফ অ্যাসিড সমান সামেশন অফ এনি অফ বেস, মেটাল অথবা সল্ট। এই ফর্মুলাটা যতবার লিখি ভাই আমার এত পৈশাচিক আনন্দ লাগে, যে এই ফর্মুলা একাডেমিকে করাতে গেলে স্টুডেন্টরা যে কি পরিমাণ প্যারা দিত, কি পরিমাণ প্যারা দিত, ভাইয়া নাম্বার দিবে না, স্যার তো বলে দিচ্ছে আগে থেকে এটা করলে কি এইচএসসিতে নাম্বার দিবে কিনা। যাই হোক, এখন আর সমস্যা নেই। সো এনি সমান হচ্ছে এনি, মানে নি সমান হচ্ছে নি, এই একটাই হতেছে ম্যাজিক ইকুয়েশন। এই একটা জাদুর কাঠি দিয়ে দেখবা টাইট্রেশনের মোটামুটি সব ম্যাথ হয়ে যায়, মোটামুটি মানে কি সবই হয়ে যায়। আরেকটা জিনিস বলে রাখি, ধরো কোনো অঙ্কে এই এন সমান মোস্ট অফ দ্য কেস এটা বের করতে হয়, এন সমান যদি ভিএস বসাও, এরকম কিন্তু বসাইতে হবে, এন সমান ভিএস, ভি মানে আয়তন, এস মানে মোলারিটি। আচ্ছা, মেটাল কেন নিব, মেটাল মাঝে মধ্যে থাকে, প্রশ্নে থাকে, মেটাল কার সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না? ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ধাতু যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ও কার দলে পড়লো, ক্ষারের দলে পড়লো না? তো যেটা বলতেছিলাম, যদি কখনো তুমি এন সমান ভিএস ফর্মুলা নাও, তো এস তো মোলারিটি। এখন ধরো কখনো প্রশ্নে মোলারিটি দেওয়া নাই, নর্মালিটি দেওয়া আছে, তখন তোমাকে একটু ইম্প্রোভাইজ করতে হবে। এখন সেই ইম্প্রোভাইজেশনটা কি, একটু চিন্তা করো তো। সো সবাই একটু লিখে নাও, নর্মালিটি থাকলে, নর্মালিটি থাকলে, যদি নর্মালিটি থাকে তখন কি গুণ করবো না, ই দ্বারা গুণ করবো না। নর্মালিটি থাকলে ই দ্বারা গুণ করব না। বলো তো ভাইয়া কেন গুণ করব না, একটু ফিল করার চেষ্টা করো তো। প্রশ্ন হতেছে কেন গুণ করব না, কারণ ভাই নর্মালিটি থাকা মানে কি, ই দ্বারা গুণ করা আছে না, বুঝতে পারি কি,
নর্মালিটি মানে অটোমেটিক্যালি ই দ্বারা গুণ করা আছে, এই জন্য হইতেছে এখানে আমরা ই দ্বারা গুণ করব না। এখন দেখো এই এক জাদুর ইকুয়েশন দিয়ে আমরা হাজার হাজার ম্যাথ করে ফেলবো, হাজার হাজার ম্যাথ। ও আরেকটা জিনিস একটু বলি, আরেকটা হচ্ছে মিশ্রণের পিএইচ। মিশ্রণের পিএইচ জিনিসটা কিরকম, তোমার কাছে এরকম একটা পাত্র আছে, এরকম অনেক ম্যাথ তুমি দেখবে, একটা পাত্র আছে, তো সেই পাত্রের মধ্যে প্রথমে একটা অ্যাসিড ঢাললা, সো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের অ্যাসিড 1। অ্যাসিড ঢালার পরে সেই পাত্রের মধ্যে আবার আমি কি ঢাললাম, আবার আমি এখানে বেস ঢাললাম, ধরলাম এটা হচ্ছে বেস 1। তাহলে অ্যাসিড ঢাললাম অ্যাসিড 1, বেস ঢাললাম বেস 1 ধরে নিলাম। এরপরে আবার এর মধ্যে একটা অ্যাসিড ঢাললাম, এটা হইতেছে অ্যাসিড 2, ধরো আরেকটা অ্যাসিড, আরেকটা বেস ঢাললাম এখানে বেস 2। আমাকে জিজ্ঞেস করছে এই মিশ্রণের, কখনো কখনো পিএইচ জিজ্ঞেস করে, কখনো কখনো মিশ্রণের প্রকৃতি জিজ্ঞেস করে যে অম্লীয় না ক্ষারীয়। এই প্রশ্ন তো তুমি তো অনেক দেখছো, তাই না, দেখার কথা। তো এইগুলো আমি কিভাবে করব, কি বলছি ভাই, বুঝতে পারছি যে একটা পাত্রে একটা কন্টেইনারে বিভিন্ন অ্যাসিড ঢালা হইলো, বিভিন্ন ক্ষার ঢালা হইলো, সেখানে হইতেছে আমরা বের করব পিএইচ কেমন আর এই মিশ্রণের প্রকৃতি কি, মানে মিশ্রণটা কি অম্লীয় নাকি মিশ্রণটা ক্ষারীয়। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই দিই, ধরো তুমি যদি সামেশন অফ এনি অফ অ্যাসিড করো, আগে এটুকু বুঝাই, ধরো এটা অ্যাসিডের মোল সংখ্যা, এটা অ্যাসিডের মোল সংখ্যা, অ্যাসিডের মোল সংখ্যার সাথে অ্যাসিডের তুল্য সংখ্যা যদি গুণ করো, তাহলে বলো তো ভাই কার মোল সংখ্যা পাওয়া যায়। একটু ফিল করো, অ্যাসিডের মোল সংখ্যার সাথে অ্যাসিডের তুল্য সংখ্যা গুণ করছো, কার মোল সংখ্যা বের হয়েছে। আবারও বলি, না বেজের মোল সংখ্যা না, অ্যাসিডের মোল সংখ্যার সাথে অ্যাসিডের তুল্য সংখ্যা গুণ করলে প্রোটনের মোল সংখ্যা বের হয়, কারণ প্রোটন সংখ্যাই তো আমার হইতেছে তুল্য সংখ্যা ছিল না। অ্যাসিডের, হ্যাঁ মাইশা আনসার দিছে, থ্যাংক ইউ মাইশা। অ্যাসিডের মোল সংখ্যার সাথে অ্যাসিডের তুল্য সংখ্যা গুণ করলে প্রোটনের মোল সংখ্যা বোঝায়, ক্লিয়ার। অর্থাৎ তুমি যখন সামেশন অফ এনি নিবা, অফ অ্যাসিড নিবা, সেইটা আসলে কি প্রকাশ পায়, এটা প্রকাশ পায় এন অফ এইচ প্লাস, টোটাল ওই দ্রবণের মোট হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বোঝায়, এই মোল সংখ্যা বোঝায়। একইভাবে তুমি যখন হইতেছে সামেশন অফ এনি বেজ নিবা অথবা হচ্ছে মেটাল নিবা বা সল্ট নাও, যাই নাও না কেন, সেখানে তুমি কি পাইতেছ, সেখানে তুমি এন অফ হাইড্রোক্সিল পাচ্ছ। তোমার মনে হতেই পারে ভাইয়া মেটালে তো হাইড্রোক্সিল থাকে না, হাইড্রোক্সিল থাকে না, বাট হাইড্রোক্সিল ইকুইভ্যালেন্ট মোল সংখ্যা পাচ্ছি আমরা, হাইড্রোক্সিল থাকলে যেরকম হইতো সেই টাইপের একটা পাচ্ছি। এবার মাঝে মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে দ্রবণের প্রকৃতি কেমন। সো ধরো ইমাজিন করো যদি এরকম হয়, যদি যদি এই যে সামেশন অফ এনি অফ অ্যাসিড, ধরো এটা ছোট হয় কার থেকে, ওইটা থেকে, সামেশন অফ হচ্ছে এনি অফ হচ্ছে বেস বা মেটাল যাই নিলাম, তখন বলো তো এই দ্রবণের প্রকৃতি কি হবে। ধরো অ্যাসিডেরটা ছোট আর ক্ষারেরটা বড়, তাহলে এই দ্রবণের প্রকৃতি হবে হচ্ছে বেসিক, ক্লিয়ার ভাইয়া। কারণ কি বড় আছে, এই যে বেজেরটা বড় আছে, যেহেতু বেজেরটা বড় তাহলে দ্রবণটা হবে হচ্ছে বেসিক। এখন আমরা দেখি, এটা তো প্রকৃতি বের করলাম, পিএইচ কেমন হবে সেটা একটু দেখবো, একটা প্রশ্ন দেখে তারপরে হচ্ছে ফর্মুলা লিখে দেই। এই প্রশ্নটা একটু লিখে নাও। এরকম প্রশ্ন তুমি দেখবে অ্যাডমিশনে অনেক আছে, যে একটা আমি করে দিব আর এই যে পরেরটা হচ্ছে, এরপর আরেকটা ছিল কই জানি, হোমওয়ার্ক থাকার কথা, যাই হোক পরে দেখি। 50 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 50 ml 0.8 মোলার HCl মিশ্রণের পিএইচ কত। সো আমি এখানে তোমাদের ম্যাথও করে দিব, ফর্মুলাটাও শেখাই দিব, মানে দুইটা একই সাথে হবে। এবার একটা জিনিস দেখো, ধরো একটু বুঝি আগে ফর্মুলাটা, আমি পিএইচ এর ইকুয়েশন বের করব, তো সামেশন অফ এনি করলাম, কার, অ্যাসিডের করলাম, অ্যাসিডের সামেশন অফ এনি, তাহলে এটা দিয়ে আমার বোঝাইলো প্রোটনের মোল সংখ্যা, মোল সংখ্যা কিন্তু প্রোটনের মোল সংখ্যা, এখান থেকে মাইনাস করলাম সামেশন অফ এনি, আমি বেজ নিলাম অথবা আমি মেটাল নিলাম,
অথবা আমি হইতেছে এখানে সল্ট নিলাম, যাই নিলাম সমস্যা নাই, নিলাম। তাহলে এটা হচ্ছে প্রোটনের মোল সংখ্যা, এটা হাইড্রোক্সিলের মোল সংখ্যা। আমি তো জানি না যে প্রোটনটা বড় হবে, সো এই মানটা কিন্তু পজিটিভ আসতে পারে, এই মানটা নেগেটিভ আসতে পারে, আমি কিন্তু জানি না আগে থেকে। সো এখন কোন একটাকে তো আমার আগে রাখতে হবে, আমি অ্যাসিডটাকে আগে রাখলাম। তাহলে সামেশন অফ এ নি, অ্যাসিড নিলাম, সামেশন অফ এ নি, আমি হচ্ছে বেজ নিলাম, মানে প্রোটনের মোল সংখ্যা, প্রোটনের মোল সংখ্যা আর হইতেছে বেজের মোল সংখ্যা, আমি এই দুটা নিচ্ছি। বিয়োগ করছি, বিয়োগফল দিয়ে কি বোঝায়? বিয়োগফল দিয়ে বোঝায় যেহেতু প্রোটন আর হাইড্রোক্সিল একজন আরেকজনকে নিউট্রালাইজ করবে না, করবে তো, করার পরে তো কিছু অবশিষ্ট থাকে। ধরো সেই দ্রবণটা যদি অ্যাসিডিক হয় তাহলে বিয়োজিত মানে প্রশমন করার পরে প্রোটন অবশিষ্ট থাকবে। যদি সেই দ্রবণটা বেসিক হয় আলটিমেটলি, তাহলে প্রোটন দিন শেষে হাইড্রোক্সিল মূলক থাকবে। সো এই বিয়োগফল দিয়ে বোঝায় যদি এই মানটা পজিটিভ হয় তাহলে এটা কি বোঝায়? এটা বোঝায় অবশিষ্ট প্রোটনের মোল সংখ্যা। আবারও বলতেছি ভাইয়া, যদি এই মানটা পজিটিভ হয় তাহলে সেটা বোঝায় অবশিষ্ট প্রোটনের মোল সংখ্যা। যদি এই মানটা নেগেটিভ হয়, নেগেটিভের কিন্তু শুধু একটাই তাৎপর্য, নেগেটিভ বলতে বোঝায় এখানে হাইড্রোক্সিলের পরিমাণ বেশি, আর কিছু না। সো এই মানটা নেগেটিভ যদি হয় তাহলে মিন করে যে নাম্বারটা আসবে, যে মানটা আসবে সেই মানটা বোঝায় হাইড্রোক্সিল আয়নের মোল সংখ্যা। এটা কি বুঝতে পারছো সবাই? এই বিয়োগফল দিয়ে আসলে অতিরিক্ত পরিমাণ যেটা থাকে তার মোল সংখ্যা বুঝায়। পজিটিভ হইলে এক্সেস প্রোটনের মোল সংখ্যা, নেগেটিভ হইলে এক্সেস হাইড্রোক্সিল আয়নের মোল সংখ্যা। এখন আমার তো পিএইচ বের করতে গেলে তো মোল সংখ্যা লাগে না, আমার পিএইচ বের করতে লাগে হচ্ছে ঘনমাত্রা। তাহলে আমি এই মোল সংখ্যা থেকে যদি ঘনমাত্রা বের করতে যাই তাহলে পাত্রের টোটাল আয়তন দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে যখনই আমি ভি অফ টোটাল দিয়ে ভাগ করছি তখন আসলে আমি কি পাইছি? দ্রবণে বিক্রিয়া টিক্রিয়া করার পরে অতিরিক্ত প্রোটনের ঘনমাত্রা অথবা অতিরিক্ত হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাইছি। এখন ধরো এই মানটা হচ্ছে এক্স, আমি এক্স ধরে নিলাম, একটা মান ধরে নিলাম এক্স। এবার যদি এরকম হয়, যদি এক্স ধনাত্মক হয়, ধরো এক্স যদি ধনাত্মক হয় তাহলে আমি যদি হইতেছে মাইনাস লগ অফ এক্স করি তাহলে কার ভ্যালু পাবো? পিএইচ। কারণ এক্স ধনাত্মক মানে কি? প্রোটনের ঘনমাত্রা বেশি, প্রোটন বেশি, এবং ডিরেক্টলি এটা কি বুঝায়? ওই অতিরিক্ত প্রোটনের ঘনমাত্রাই বোঝায়। তাহলে ওর আগে মাইনাস লগ অ্যাড করলে আমরা কি বের করব? আমরা পিএইচ বের করব। আর যদি এমন হয় এক্স এর মানটা নেগেটিভ হয় তাহলে মাইনাস লগ অফ আমার হইতেছে ওই এক্স এর পজিটিভ ভ্যালুটা নিব, শুধু নেগেটিভ কিন্তু আমরা নিব না, পজিটিভ ভ্যালু নিব। তাহলে সেখানে আমরা কি পাই? সেখানে আমরা পিওএইচ পাই। এই কাঁচা বাচ্চারা বুঝতে পারছি এটুকু? যদি এক্স পজিটিভ হয় তার আগে যদি মাইনাস লগ অ্যাড করি তাহলে পাবো পিএইচ। এক্স যদি নেগেটিভ হয় সেই নেগেটিভের পজিটিভ মানের আগে যদি পিএইচ অ্যাড করি তাহলে সেখানে পাবো পিওএইচ। এবার দেখি এইটা ইকুয়েশন যতটা জটিল লাগে ম্যাথ করাটা ততটা সহজ। এই যে প্রথমে অ্যাসিডের ভি ইন্টু এস, ভি হইতেছে 50 আর এস হচ্ছে 0.8, মাইনাস ক্ষারের জন্য ভি ইন্টু এস 50 ইন্টু 1 ডিভাইডেড বাই হইতেছে 100। দেখো তো এই মান কত থাকে? 50 ইন্টু 0.8, 5×40 মানে থাকে হইতেছে 40, মাইনাস 50 বাই হইতেছে 100, এর মানে থাকে হইতেছে মাইনাস 0. কত থাকে? 50 ইন্টু 0.8 মানে 40, 50, তাহলে মাইনাস 0.1 থাকে। তাহলে মাইনাস 0.1 মানে এই দ্রবণটা আসলে কি থাকে? এই দ্রবণটা ক্ষারীয় থাকে। এবার যদি আমি হইতেছে এই যে মাইনাস তো নিব না, মাইনাস লগ নিব, 0.1 নিব, এটা কি বের হবে? পিওএইচ বের হবে, তাই না? তাহলে মাইনাস 0.1, 0.1 মানে কত? 1 না? তাহলে হইতেছে আমরা বলতে পারি পিওএইচ এর মান কত? পিওএইচ এর মান হইতেছে 1। লগারিদমের এটাকে দেখাইতেছি যে এই মানগুলো কিভাবে আসে। পিওএইচ এর মান যদি 1 হয় তাহলে পিএইচ এর মান কত? পিএইচ এর মান হইতেছে 13, মোট তো 14। লগারিদমের শর্টকাট ক্যালকুলেশনের একটা শিখছিলাম আমি, চার্ট শিখছিলাম, সেই চার্টটা এই মুহূর্তে মনে নাই, তোমাদেরকে আগামী ক্লাসের শুরুতে আমি দেখাই দেব না। তবে এটা তো খুবই সিম্পল লগারিদম।
এটা একটু পরে দেখি আমরা, এটা একটু পরে দেখি। আমরা দেখি হইতেছে এইটা। একশো ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তন 0.4 মোলার HCl প্রয়োজন হবে? নি সমান নি, ফর্মুলা একটাই। তাহলে নি সমান নি মানে একটা হইতেছে HCl অ্যাসিড আছে ভার্সেস এখানে সোডিয়াম কার্বনেট Na2CO3। এখন এই ঢঙের লেখা তুমি আর আসলে পরীক্ষায় লিখবা না, এটা তো তোমাদেরকে আমি বোঝানোর জন্য দেখাইতেছি। এত লেখাও দরকার নাই, তুমি মনে মনে বসাই দিবা। তাহলে HCl এর জন্য V ইন্টু এস, ভি কত বের করতে বলছে, এস কত দেওয়া আছে 0.4, আর তুল্য সংখ্যা কত 1। সোডিয়াম কার্বনেট ভি কত, ভি হইতেছে 100 ইন্টু এস কত 0.2, আর তুল্য সংখ্যা কত 2। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2। হ্যাঁ যাচ্ছে, আগের স্লাইডে দাঁড়াও। তাহলে আলটিমেটলি এখানে 0.4 থাকে, এই 0.4 এর সাথে এই দুটো একসাথে কাটা যায়, তাই না? দেখে বুঝতে পারো। তাহলে আমাদের ভি সমান থাকে কত, ভি সমান থাকে 100। এই যে আগের স্লাইড। ওকে, তারপরে হচ্ছে আমরা এটা দেখি, রাজশাহী ইউনিভার্সিটি 22-23। 500 ml দ্রবণে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। উক্ত দ্রবণের 50 ml কে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমন করায় কত ml সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়? অ্যাডমিশনের ম্যাথ করছে, কিন্তু আমাদের ক্যালকুলেশন কিন্তু ইজিলি এবং শর্টকাটে করতে হবে। 500 ml দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। এই 49 গ্রাম কি তুমি ডিল করতেছো নাকি 49 থেকে 50 ml নিছো? তাহলে বলো তো ভাই, 500 ml যদি 49 থাকে, 50 ml কত গ্রাম আছে? 4.9 গ্রাম আছে না? এই ক্যালকুলেশনটা কিন্তু ভাই ইনস্ট্যান্টলি করতে হবে এখন। সো আমার এক পাশে সালফিউরিক অ্যাসিড আছে, সো আমরা জানি নি সমান হইতেছে নি, প্রথমে অ্যাসিড রাখবা, তাহলে ক্যালকুলেশনটা তোমার জন্য একটা অভ্যস্ত হয়ে যাবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের নি মানে কি? নি মানে হইতেছে মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। মোল সংখ্যা কত? 4.9 বাই হইতেছে 98, তুল্য সংখ্যা 2। এরপরে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 10%। 10% মানে এখান থেকে তুমি মোল ঘনমাত্রা বের করতে পারবা, আর আয়তন চাইছে। তাহলে আমি বলতে পারি এখানে n সমান হতেছে ভি ইন্টু এস, ভি ইন্টু এস, এস মানে কত 10 ইন্টু 10 বাই হইতেছে 40, ওই যে 10x বাই m, আর তুল্য সংখ্যা 1। এবার একটা মজার কথা বলি, তুমি এই আগের ইকুয়েশনে খেয়াল করছো আমি এটা 100 ml এ নিছিলাম। আসলে মোল বের করার ফর্মুলায় নিতে হবে লিটারে। তুমি যখন এই ফর্মুলা অ্যাপ্লাই করবা n সমান vs, অবশ্যই তোমাকে লিটারে নিতে হবে। কিন্তু এইখানে না নিলেও হইছিল, কেন হইছিল বলতো? কারণ এটা দুই পাশে একই টাইপের রাশি ছিল, হোমোজেনাস ইকুয়েশন ছিল। আচ্ছা কাঁচা বাচ্চারা, এটা কি হোমোজেনাস ইকুয়েশন? এখানে তুমি w বাই m নিচ্ছ, আর এখানে তুমি নিচ্ছ v ইন্টু এস, এটা কিন্তু হোমোজেনাস ইকুয়েশন না। এই জন্য এখানে যে ভিটা বের হবে, সেই ভিটা বের হবে কিন্তু লিটারে বের হবে। অর্থাৎ এখানে ভি এর মান থাকে হইতেছে এখানে থাকে 49, তাহলে 4.9 বাই 49 মানে 0.1 সমান ভি ইন্টু, এখানে থাকে 140, 2.5 থাকে, তাহলে ভি এর মান থাকে হচ্ছে 0.1 বাই হচ্ছে 2.5, তাহলে 1 বাই হইতেছে 25 থাকে, 1 বাই 25 মানে 0.04। এটা কিসে বের হয়েছে? লিটারে বের হয়েছে, কিন্তু 40 হইতেছে ml। একটু কেয়ারফুল থাকবা যে যখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করব তখন উচিত হচ্ছে আমার লিটারে নেওয়া, কিন্তু লিটারে নিলে হিসাব নিকাশগুলো একটু কঠিন আসে, তখন আমরা সংক্ষেপে করার জন্য মিলিলিটার নিতে পারি। কখন? যখন হোমোজেনাস ইকুয়েশন থাকবে। ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। এটা তো হোমওয়ার্ক। এই এটা তোমাদেরকে করাইছি, বলো আনসার দাও। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন প্রকৃতির? এই কোন প্রকৃতির? ক্ষারীয় প্রকৃতির। কারণ কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বনেট কার্বনিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড, ক্ষার শক্তিশালী মানে এটা ক্ষারীয় প্রকৃতির হবে। নাইস। নিচের কোনটি প্রাথমিক
প্রমাণ দ্রবণ, বাংলা খেয়াল করছো? তোমাদেরকে গতকালকে একটা কথা বলছিলাম না যে সৌদি আরবিয়াতে সবকিছু আরবিতে হয়, খালি আজানটা বাংলায় হয়। প্রাথমিক প্রমাণ দ্রবণ মানে কি বলতো? প্রাথমিক প্রমাণ দ্রবণ মানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর কি, বুঝছো? ওটাকে বাংলায় লিখছে। তো এটা কি হবে? এটা হবে হচ্ছে সোডিয়াম কার্বনেট, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই বাংলা দেখলে কিন্তু মাঝে মধ্যে একটু অন্যরকম লাগে এইসব জিনিসের। না, আমরা হচ্ছে নির্দেশক এখনো পড়িনি, নির্দেশক একটু পরে যাব। আমরা আগে কিছু এমনি ম্যাথ সলভ করে আসি, এটা একটু পরে করব। তারপরে হচ্ছে এইটা হোমওয়ার্ক দিয়েছি, বাট এটা আমরা একটু ক্লাসে সলভ করি। 0.1 মোলার HCl, 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড এবং 0.35 মোলার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সমপরিমাণ মিশ্রিত করলে এর পিএইচ কত হবে? প্রশ্নটা ভালো লাগছে আমার, একটা লাভ ইমোজি দিয়ে রাখি, রাজশাহী ইউনিভার্সিটি। তোমরা রাজশাহী ইউনিভার্সিটিতে যারা যাওনি, ঘুরতে যাও, বেশ সুন্দর আছে। রাজশাহী ইউনিভার্সিটিতে একটা রাস্তা আছে, রাস্তার নাম হচ্ছে প্যারিস রোড, জানো? নাম শুনছো? আমি কোনবার জানি ডিসেম্বরে রাতের বেলা রাজশাহী ইউনিভার্সিটিতে গেছিলাম, ওরে শীত রে ভাই, রে ভাই। মিরপুরেও প্যারিস রোড আছে? মিরপুরে আবার প্যারিস রোড? মিরপুরে তো লাভ রোড আছে একটা। রাবি ক্যাম্পাস বেশ সুন্দর। আচ্ছা, আমাকে বলছে 0.1 মোলার HCl, 0.25 মোলার সালফিউরিক অ্যাসিড এবং 0.35 মোলার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সমপরিমাণ, মানে প্রত্যেকটা তুমি সমান সমান নিছো, এখন প্রত্যেকটার আয়তন তুমি ভি ধরে নাও। তাহলে আমরা কি জানি? প্রথমে হচ্ছে অ্যাসিডের মোল ইন্টু তুল্য সংখ্যা। এখন অ্যাসিডের এই HCl এর মোল কত? HCl এর মোল হইতেছে ভি ইন্টু এস, তাহলে 0.1 ইন্টু ভি, তুল্য সংখ্যা 1। আমি তোমাদেরকে আরেকটু স্মার্টলি করাই। আচ্ছা, উপরে সব জায়গায় ভি আছে, নিচে তো ভি যোগ করবা না? তাহলে আচ্ছা, না সমস্যা নাই, একবারে না করি। মানে আমি একবারে হইতেছে ভি না নিয়ে নিচে একটা 3 বসাই দিলে যে হয়, তোমরা কি বুঝো ক্যালকুলেশনটা? আবারও বলতেছি, এইখানে তুমি ভি নিবা, এইখানে ভি নিবা, ওইখানে ভি নিবা, আর তারপরে তুমি কি করবা? নিচে 3v হবে না, v1 প্লাস v2 প্লাস v3। কেন ভাইয়া? কারণ এই যে আমি ফর্মুলার নিচে কি শিখছি, কই গেলি রে ফর্মুলা? ফর্মুলার নিচে আমরা শিখছিলাম ভি টোটাল। সো ভি টোটাল যদি আমি করি তাহলে v1 প্লাস v2 প্লাস v3, তাহলে উপরের সবখান থেকে তুমি ভি কমন নিবা আর নিচে হইতেছে 3v হবে। যাই হোক, আমি তোমাদের নর্মালি করে দেই। এখানে হচ্ছে এইটার ভি ইন্টু এস, তাহলে হচ্ছে ভি হইতেছে তো ভি 0.25 ইন্টু হইতেছে 2v। কেন 2v হয়েছে? কারণ এর তুল্য সংখ্যা হচ্ছে, এই যে এর তুল্য সংখ্যা 2, মাইনাস এর v ইন্টু এস, সো v ইন্টু 0.35 ইন্টু হইতেছে 2 আর ডিভাইডেড বাই হইতেছে এখানে 3v, মানে v1 প্লাস v2 প্লাস হচ্ছে v3। তাহলে আমার সব জায়গা থেকে যদি v কাটাকাটি যায়, আলটিমেটলি থাকে 0.1 প্লাস হচ্ছে 0.5 মাইনাস হচ্ছে 0. এই যে এখানে 0.7 থাকে, বাই হচ্ছে 3 থাকে। ওকে ভাইয়া, তাইলে আসলে কি থাকে? তাইলে থাকে হইতেছে আমার উপরে থাকে হইতেছে -0.1 বাই হইতেছে 3 থাকে। সো আমি যদি পিএইচ চিন্তা করি, আগে তো পিএইচ বের হবে না, পিওএইচ বের হবে। তাহলে পিওএইচ সমান হইতেছে, এখানে থাকে হইতেছে 0.03। এবার দেখি তুমি কিভাবে আসলে আনসার করবা। এটা ধরো ক্যালকুলেটর তোমার কাছে নাই। পিওএইচ এর মান হইতেছে, আগে প্রথমত বলে এই দ্রবণটা ক্ষারীয় হবে। দ্রবণটা ক্ষারীয় হবে মানে এটা আমার আনসার না, এটা আমার জীবনও আনসার না। ওকে, জীবনও 0 আনসার হবে না, 0.7 আনসার হবে না, হয় 13 হবে না হয় 14 হবে। এখন 13 কখন হইতো বা 14 কখন হইতো? 14 হইতো যদি হইতেছে আমার পিওএইচ এর মান হইতো হচ্ছে 0।
যখন আমার পিওএইচ এর মান 0 হইতো তখন পিএইচ এর মান 14 হইতো, বাট এখানে পিওএইচ এর মান জীবনও 0 হবে না। বুঝতে পারি, পিওএইচ এর মান কখনোই 0 হবে না। সো যেহেতু পিওএইচ এর মান 0 হবে না, তাহলে অবশ্যই আমার একটা আনসার বাকি থাকে, সেটা হতেছে কোনটা? 13। এটা হতেছে অ্যাডমিশনে তোমার হচ্ছে স্মার্টনেস। সবাই কি বুঝতে পারছি? দ্রবণটা বেসিক, তার মানে আমার 0 হবে না, 7 হবে না, হয় 13 হবে না হয় 14 হবে। এখন 14 কখন হয়? যখন হইতেছে আমার পিওএইচ এর মান হবে 0। পিওএইচ এর মান 0 হইতে গেলে এখানে অন হইতে হইতো, এখানে তো অন হয় নাই। সো অন যেহেতু হয় নাই, তার মানে ওইটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার সবার কাছে ক্যালকুলেশনটা? বাট পিএইচ বের করার একটা ওই লগের যে ক্যালকুলেশন আমি তোমাদের আগামী ক্লাসে শেখাবো ইনশাল্লাহ। আমি আজকে ক্লাসে দেখে আসতে ভুলে গেছি। এটা পরে দেখবো আমরা, এটাও পরে দেখবো। ওকে, এটা আমার খুব পছন্দের একটা প্রশ্ন, জাহাঙ্গীর ইউনিভার্সিটি। প্রশ্নটা তুলো না, সবাই প্রশ্ন তুলো। এই প্রশ্নটা একটু তুলে নিবা সবাই। আচ্ছা, বলছে পিএইচ এর মান একটা 3, একটা পিএইচ এর মান 6। আচ্ছা, দ্বিতীয় দ্রবণ প্রথমটির তুলনায় কত গুণ বেশি অম্লীয়? দ্বিতীয় দ্রবণের তুলনায় প্রথম দ্রবণ কত বেশি অম্লীয়? প্রথম কথা আসি যে পিএইচ দিয়ে আসলে কি বোঝায়, তোমাদের আইডিয়া আছে? পিএইচ কি অ্যাসিডের শক্তি মাত্রা, না পিএইচ অ্যাসিডের ঘনমাত্রা, কোনটা? ধরো এরকম একটা প্রশ্ন পরীক্ষা আসলো, পিএইচ আসলে কি? মনে রাখবা, পিএইচ কিন্তু অ্যাসিডের শক্তি মানে অ্যাসিডের স্ট্রেংথ না, পিএইচ হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা বোঝায়। আবারও বলতেছি, পিএইচ কখনোই অ্যাসিডের শক্তি বোঝায় না। হ্যাঁ, শক্তিমাত্রাকে আমরা অনেক সময় ঘনমাত্রার সাবস্টিটিউয়েন্ট হিসেবে ব্যবহার করি, সেটা ভিন্ন কিছু। বাট পিএইচ কখনোই কোন অ্যাসিডটা শক্তিশালী না কোন অ্যাসিডটা দুর্বল সেটা বোঝায় না। পিএইচ বোঝায় অ্যাসিডের ঘনমাত্রা। ওকে, একটা ম্যাথে শক্তিমাত্রা চাইছে, পিএইচ বের করছে। হ্যাঁ, ওই যে শক্তিমাত্রাকে ওরা ঘনমাত্রা হিসেবে ব্যবহার করছে, বাট আসলে পিএইচ হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। এবং আমরা জানি পিএইচ এর মান যত কম হয় অ্যাসিড তত বেশি ঘন হয় বা শক্তিমাত্রা বেশি হয়। তাহলে 3 আর 6 আছে, সো 3 আর 6 আছে মানে এই 3 হচ্ছে পিএইচটা বেশি শক্তিশালী, বেশি ঘনমাত্রা বেশি। এখন আমাকে বলছে কত গুণ বেশি। এই লগারিদমের স্কেলটা সবসময় 10 এর বেস হয়। শর্টকাট নিয়ম হতেছে অ্যাডমিশনে বলতেছি, এখানে 3 আছে আর এখানে 6 আছে, তাহলে কত গুণ? 10 টু দি পাওয়ার ওদের যে পার্থক্য, 10 টু দি পাওয়ার ডেল্টা অফ পিএইচ। তাহলে 10 টু দি পাওয়ার এখানে পার্থক্য হচ্ছে 3, মানে কত গুণ? 1000 গুণ। কত গুণ বেশি অম্লীয় আসলে হতেছে 999 হওয়ার কথা, বাট ওরা আসলে মিন করেনি, 1000ই বুঝাইছে। বুঝতে পারছি? লগারিদমের যেহেতু স্কেল, অর্থাৎ অবশ্যই কি হবে? 10 এর পাওয়ার কিছু একটা হবে। 10 এর পাওয়ার 6 মাইনাস 3, এখানে থাকে হতেছে 3। এবার আমরা একটু না ওই চারটা একটু পরেই দেখি, আরো সময় আছে। এই তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন বিন্দুর পিএইচ কত? ও, রিটেনে আসলে এভাবে করবা? না না না, আচ্ছা রিটেনে আসলে কিভাবে করবে দেখাই দিই। অনন্য ভালো কথা বলছে। ধরো এমসিকিউ, এটা রিটেনে আসলো, তাহলে এটা এভাবে করবা। পিএইচ এর মান একটা হচ্ছে 3, 3 মানে কত? মাইনাস লগ অফ এইচ প্লাস সমান হচ্ছে 3। তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা কত? 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার। এটা হচ্ছে প্রথম দ্রবণের এইচ প্লাসের ঘনমাত্রা। যদি এটা রিটেনে আসে, ধরো ডিউতে আসলো বা বুয়েটে আসলো, কোথাও আসলো,
আর আরেকটার পিএইচ এর মান হচ্ছে 6। তাহলে তুমি এখানে H+ এর ঘনমাত্রা পাবা হইতেছে 10⁻⁻6 মোলার। তাহলে এই যে এটা ভাই এটা, সো H+ ধরো ওই যে 1 আলাদা করার জন্য H+ ধরো 2 সমান 10⁻³ বাই 10⁻⁻6, আর লেভেলে 10⁻³ থাকে। অরণ্য বুঝতে পারছি ভাইয়া? ওই এটাকে আসলে আমরা শর্টকাটে করি, অ্যাডমিশনের সময় তো শর্টকাটই বেশি দরকার। ক্লিয়ার হয়েছে সবার এটুকু যে রিটেনে আসলে কিভাবে করব? আজকে আমার সারাদিন ক্লাস। এখন তোমাদের ক্লাস বিকাল 3টায় শিখর অ্যাডমিশন ক্লাস, সন্ধ্যার সময় হচ্ছে শিখর 10-এর ক্লাস, আর রাত 9টায় মনে হয় না 9:30টায় হচ্ছে শিখর 11-এর ক্লাস, মানে তোমাদের জুনিয়রদের। এটা তো ভাই বলার দরকার নেই। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন বিন্দু 7, এই প্রশ্ন তখন দিয়ে বসে আছি কেন? এটা একটু পরে দেখি। তারপর হচ্ছে এটা হোমওয়ার্ক 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 ওকে, এটা দেখি। মানবদেহে উৎপন্ন পাচক রসের প্রতি লিটারে 3 গ্রাম HCl আছে। প্রতি লিটারে 3 গ্রাম HCl আছে। প্রতি লিটারে দেখো, একজন ব্যক্তি প্রতিদিন 2.2 লিটার পাচক রস উৎপন্ন করে। তাহলে প্রতি লিটারে যদি হইতেছে 3 গ্রাম থাকে, তাহলে 2.2 লিটারে কত আসে? 6.6 গ্রাম আসে। তাহলে অঙ্ক করো আর হচ্ছে তুমি প্রশ্ন মিলাই নাও যে ওই লোকটা তাহলে প্রতিদিন কি 6.6 গ্রাম আমার HCl উৎপন্ন করে, কারণ প্রতি লিটারে দেওয়া আছে 3 গ্রাম, আমার সে তৈরি করে 2.2 লিটার প্রতিদিন, তাহলে প্রতিদিন সে 6.6 গ্রাম HCl উৎপন্ন করে। আবার সে অ্যান্টাসিড ট্যাবলেট খায়, সেই অ্যান্টাসিড ট্যাবলেটে প্রতিটা ট্যাবলেটে আবার 250 মিলিগ্রাম আছে। ওই যে আমরা বলি না যে 200 mg 400 mg 200 মিলিগ্রাম 400 মিলিগ্রাম, ওগুলা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে ওই পাচক রস সম্পূর্ণ করতে কয়টি অ্যান্টাসিড ট্যাবলেট লাগবে? তাহলে আমি দেখি যে আসলে কত এই 6.6 গ্রামকে প্রশমিত করতে কত মিলিগ্রাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লাগে, আগে সেটা বের করি। কে জানি হতাশ হয়ে তালির চিহ্ন দিচ্ছে। শ্রেয়া হচ্ছে এখানে আমার ম্যাথ করার আগে আনসার বের করে দিচ্ছে, বাকিরা মানে হতাশ হয়ে গেছে, তাই না? যাও, শ্রেয়াকে আমি একটা হাত তেড়ে দিলাম। তাহলে আমাকে বলছে যে 6.6 গ্রাম HCl কে প্রশমিত করতে কত গ্রাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লাগে সেটা বের করি। এরপরে প্রতিটাই তো 250 mg আছে, সো 250 mg যে আছে সেই 250 mg দিয়ে ভাগ করব, দেখবো যে হইতেছে কত দাঁড়ায়। তাহলে 6.6 আমরা জানি কি নি সমান নি, তাই না? নি সমান নি। আচ্ছা, এখন এই সেলের জন্য নি সমান নি কত? নি সমান নি হইতেছে 6.6 ভাগ হচ্ছে 36.5। কারণ কি? ওই যে ভর বাই আণবিক ভর, আর তুল্য সংখ্যা তো 1। এইখানে নি হইতেছে W/m। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর কত? অ্যালুমিনিয়াম হইতেছে 27 যোগ OH 17, 3 17 51, তাহলে 51 আর 27 হইতেছে 78। ও, এটা উদ্ভাসের কনসেপ্ট বুকে আছে, সকালে করছো। তাহলে 7 এর 1 8 আর 5 আর 2। তোমাদের এই ইয়া দেখে আমার খুব হাসি পাইতেছে। মানে এরকম আমি জানি যেটা হয়, ধরো আমি আমার সময় গল্প বলতেছি একটু। W/m হইতেছে 78, আর এটার ই কত? এটার ই হইতেছে 3। কেন 3? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 3। তাহলে W সমান কত দাঁড়ায়? এই ক্যালকুলেটর জায়েজ আছে কিন্তু, চুয়েটের প্রশ্ন, একটু করো তো কত দাঁড়ায়। 6.6 ভাগ হচ্ছে 36.5, এত গুণন হচ্ছে 78 ভাগ হচ্ছে 3, 4.70 4.70। এটা তো ভাই গ্রামে আসে, আমার তো প্রতিটা আসে 250 মিলিগ্রাম। তাহলে তুমি এটাকে হইতেছে 0.25 দিয়ে ভাগ করো, ওই যে মিলিগ্রামকে গ্রাম বানাইছে।
তাহলে ভাগ হচ্ছে 0.25, এখানে দাঁড়ায় 18টা আর কি, 18টা মানে হইতেছে 19টা, 18.8 আসে। শোন আমি আমার কথা বলি, আমি হচ্ছে মতিঝিল ব্রাঞ্চে পড়তাম উদ্ভাসে আমার সময় আর কি। তা আমাদের সময় একটা ব্যাচ ছিল এনডিসি টপ 100 ব্যাচ, নাম শুনছো মনে হয় অনেকে, এখন এটা উদ্ভাসে আছে কিনা আমি জানি না। আমি 20 সাল পর্যন্ত উদ্ভাসে ক্লাস নিতাম, 20 সাল তো কোভিডের সময় ক্লাস নিচ্ছি, আর 19 সাল পর্যন্ত ওই ব্যাচটা উদ্ভাসে এক্সিস্ট করতো, এনডিসি টপ 100 বলে আর কি। এখন আমি এনডিসি টপ 100-এ ছিলাম, আমার র্যাঙ্ক ছিল 59, সো ওই ব্যাচে ক্লাস করতাম। এবং হচ্ছে আমার সব থেকে উইকনেস ছিল ফিজিক্সে, তোমাদের মনে হয় আমি অনেকবার বলছি ফিজিক্স আমার কাছে প্যারা লাগতো। তো একদিন জুয়েল ভাই ক্লাস নিতে আসলো, ওই যে মাকসুদুল হোসেন জুয়েল ভাই, মানে জুয়েল ভাই অনলাইন অনেক ভালো পড়ে ঠিক আছে, কিন্তু ওই ক্লাসে আসলো, ওনাকে বলে দেওয়া হয়েছে এটা এনডিসি টপ 100 ব্যাচ, ভালো কথা। উনি এসে হচ্ছে সম্ভবত স্প্রিং পড়াইতেছিল আমাদের। তো স্প্রিং এর ভাই এমন ভাবে শুরু করছে যে লিটারেলি আমি ভাইয়ের পড়াশোনা 10% হচ্ছে বুঝতেছে, বাকি 90% আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কারণ আমি খালি চিন্তা করতেছি আল্লাহ এটা কি আমার একলার হইতেছে নাকি এটা কি সবার হইতেছে। আবার দেখি সামনের বেঞ্চে 3-4 জন আছে, সামনের বেঞ্চে হচ্ছে আমাদের সময় যে বুয়েটে ফার্স্ট হইলো অনিক সরকার, ওর বাড়ি, ও চট্টগ্রাম কলেজে পড়ছে, বাট স্টিল ও আমাদের সাথে ক্লাস করতো কারণ ও এক্সট্রা অর্ডিনারিলি ট্যালেন্টেড ছিল, এই জন্য ওরে আমাদের এই ব্যাচে রাখতো। আমাদের যারা এনডিসিতে টপার ছিল, টপার বলতে টপ ধরো 5-6 এর মধ্যে যারা আছে, বিজয় শিকদার ছিল, সাইমন শাহরিয়ার, সানি ছিল, বা এরকম ফিজিক্স অনেক ভালো পড়তো কিছু ছেলে পেলে ছিল, ওরা দেখি সমানে ভাইয়ের সাথে কনভারসেশন করতেছে, আর এদিক দিয়ে আমি কিছুই বুঝতেছি না। কারণ আমার খুবই খারাপ লাগতেছে যে কি হলো, তাহলে কি শিখলাম সারা বছর। এরপরে আমার আমার ক্যাটাগরির যে বন্ধুরা ছিল আর কি, ব্রেক দিল ভাই, পরে ওদেরকে জিজ্ঞেস করলাম, নিচে চা খেতে গেছিলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি কি একলাই কিছু বুঝি না নাকি তোরাও কিছু বুঝিস না। তখন হচ্ছে ওরা বললো যে ভাই আমরা তেমন কিছু বুঝতেছি না। দেন ভাইকে আমরা একটু রিকোয়েস্ট করছিলাম খুবই পোলাইটলি, এখনকার স্টুডেন্টরা যেমন অ্যাগ্রেসিভ, বলছিলাম যে ভাই আমাদের তো ফিজিক্স একটু দুর্বলতা আছে, আর এটাও বুঝতে পারছি যে আপনিও ধরে নিয়েছেন এটা টপ 100 ব্যাচ, এটা সবাই পারে, সবই পারে, আসলে ভাই আমাদের একটু উইকনেস আছে, যদি একটু শুরু থেকে হইতেছে আহ, যদি হচ্ছে করতেন। এনডিসিতে সবাই আইরনি করে বলে বুঝে নাই, না 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 আমরা আসলেই বুঝতে পারছিলাম না ভাই, আসলে ওই এনডিসি টপ 100 চিন্তা করে এমন জায়গা থেকে শুরু করতেছে যে ওই নিচের সবকিছু গ্যাপ রয়ে যাচ্ছে। পরে ভাই আমাদের কথা শুনে পরে হচ্ছে একটু বেসিক শুরু করলো, দেন পরে ক্লাসটা বুঝতে পারছিলাম। তো এরকম হয় যে আমি খালি চিন্তা করতেছি সামনের ওই কয়জন ভাইয়ের সাথে যে কথা বলতেছে, এমনিতে তো বুঝতেছি না তার জন্য হতাশ লাগে, আবার সামনের দুই বেঞ্চের ওরা সবই বুঝতেছে, এই জন্য ওরা বেশি হতাশ লাগে। মানে কি একটা অবস্থা। এখন এই যে শ্রেয়া যে সাথে সাথে আনসারটা দিছে, তোমাদের হতাশাটা আমি ফিল করতে পারছি। আচ্ছা এবার দেখি এটা, ভেজালযুক্ত 2.2 গ্রাম সোডিয়াম কার্বনেট। এই শ্রেয়া বলো উত্তর কত হবে, ম্যাথ তো সামনে দিচ্ছি। ভেজালযুক্ত 2.2 গ্রাম, ওইটাও করছে 42.06। আচ্ছা এটা উত্তর আগে থেকে বলে দিছে, যাই হোক আমরা এখন করি দেখি। ভেজালযুক্ত 2.2 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করা হলো। তাহলে ভেজালযুক্ত সোডিয়াম কার্বনেট, তাহলে এটা আমাদের টোটাল, বুঝছো, এটা কিন্তু টোটাল তোমাদেরকে শেখাইছি ভাষাগত যে ব্যাপারটা, মোট অ্যামাউন্টটা বিক্রয় করা হলো। এই দ্রবণের 25 ml কে নেওয়া হলো, তাহলে 2.2 গ্রাম কিন্তু আমার বিক্রয় করবে না, আমার বিক্রয় করবে হইতেছে 0.22 গ্রাম। সেটা আবার প্রশমিত করতে এত ঘনমাত্রার HCl দরকার হয়, আমাকে বলছে ভেজালের শতকরা পরিমাণ কত। তাহলে আমরা প্রথমে বের করব বিশুদ্ধ, তারপরে ভেজাল। তাহলে এক পাশে হইতেছে HCl, নি সমান হইতেছে নি, HCl হইতেছে 0.22 বাই হইতেছে 36.5, এটা তো 1। এই কাঁচা বাচ্চারা তোমরা কি বুঝতে পারো কেন 0.22 হয়েছে? 0.22 হয়েছে এই কারণে যে এখানে 2.2 গ্রাম ছিল কিন্তু কত এমএল ছিল 250, এখানে কত 25, তাহলে আমি কি করছি 10 ভাগের 1 ভাগ করছি, সো ওখানে 0.22 হবে। আর এখানে ভি ইন্টু এস, ভি হইতেছে 24.05, অবশ্যই এখন লিটারে নিতে হবে, ইন্টু এস আমাকে বের করতে বলছে না, এস তো দেওয়া আছে 0.1। তাহলে আমাদের এখানে, ও সরি এই সরি সরি সরি, এখানে তো ডাব্লিউ বের করবো, আমি কি বলতেছি না বলতেছি,
আমরা বিশুদ্ধ বের করব না, ওই 0.22 এর হিসাব তো অনেক পরে। ভেজাল বিশুদ্ধের ম্যাথে ভর বের করব, তারপরে কম্পেয়ার করব যে সেই ভরটা কি বিশুদ্ধ নাকি সেই ভরটা ভেজাল আছে। তাহলে আমাদের এখানে ডাব্লিউ সমান কত দাঁড়ায়, ধরো একটু দেখি, 24.05 10⁻³ গুণন হচ্ছে 0.1 36.5। মনে হচ্ছে যে কোথাও ঝামেলা আছে। 24.05 10⁻³ ইন্টু 0.1 গুণন হচ্ছে 36.5, এটা আসে 0.0877 এত গ্রাম। কিন্তু এটা তো 25 ml, 25 ml না, আমাদের লাগবে কত ml? আমাদের লাগবে হইতেছে 250, মানে 10 দিয়ে গুণ করব। সো 10 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের দাঁড়ায় হইতেছে এইটা 0.877 গ্রাম। এটা আমার বিশুদ্ধ। ও আচ্ছা, এখানে যে একটা ভুল হয়েছে, এখানে 2 দিয়ে গুণ হবে, সোডিয়াম কার্বনেট। তাহলে এখানে ক্যালকুলেশন আর একটু কাহিনী আছে। নি সমান নি, সোডিয়াম কার্বনেট ইন্টু 2। এখানে দাঁড়ায় হচ্ছে 0.0438 এত থাকে গ্রাম, আলটিমেটলি থাকে 0.43 গ্রাম। আচ্ছা, পুরো ক্যালকুলেশন ভুল হয়েছে, দাঁড়াও ক্যালকুলেশনটা আমি ঠিক করে দিচ্ছি, আমি আসলে উল্টাপাল্টা করে ফেলছি। হ্যাঁ, প্রথমে হইতেছে আমরা আমরা সোডিয়াম কার্বনেট নেই, সোডিয়াম কার্বনেট ডাব্লিউ বাই হইতেছে এম, এম হচ্ছে 106, আমি এখানে ভুল করে ফেলছিলাম আগে, ইন্টু তুল্য সংখ্যা 2। এই সেলের জন্য হইতেছে 24.05, এটা হচ্ছে ভি, এস হচ্ছে 0.11। এইবার মনে হয় ঠিক আছে না? এই পাশে আমি সল্ট নিছি, ওই পাশে হইতেছে অ্যাসিড নিছি। আশা করি এবার ঠিক আছে। 24.05 10⁻³ ইন্টু 0.1, ওকে, গুণন হচ্ছে 106, ভাগ হচ্ছে 2, এইখানে থেকে 0.127, এটা হচ্ছে 25-এর মধ্যে, তাহলে 250-এ 1.27। এইবার হচ্ছে রেলেভেন্ট মান আসছে, এই যে এই মানের সাথে হইতেছে একটুখানি মিল আছে। তাহলে যদি বলি ভেজালের কত, তাহলে দেখো তো, যদি ভেজালের শতকরা পরিমাণ চিন্তা করি, উপরে কি ভেজাল যাবে, ভেজাল কত 2.2 মাইনাস হতেছে 1.27 বাই হচ্ছে 2.2 ইন্টু কি দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো। ভেজাল কেমনে বের করছি, এটা হচ্ছে মোট মাইনাস বিশুদ্ধ, এই যে মানটা বের হয়েছে এই মানটা অবশ্যই বিশুদ্ধ মান। 10 দিয়ে কেন গুণ করছি, কারণ 25-এ হিসাব দেওয়া আছে, আমাকে হিসাবটা বের করতে হবে 250-এ। তাহলে 2.2 মাইনাস 1.27 ভেজাল পাইলাম, তাকে মোটের সাপেক্ষে ভেজালের পার্সেন্টেজ পাইলাম। ওকে, এবার আমরা একটু দেখে আসি যে হইতেছে নির্দেশক। নির্দেশকের এই যে চার্টটা আছে, এই চার্টটা মুখস্থ করতে হবে। সবাই খাতায় এরকম একটা ছটপট একটা চার্ট এঁকে ফেলো। এই চার্টটা মুখস্থ করলে তুমি দেখবা নির্দেশকের যাবতীয় যত প্রশ্ন 14 বংশের আনসার এখানে হয়ে যাবে। কিন্তু আনফরচুনেটলি এটা আমারও মুখস্থ নাই, সমস্যা নেই, আমার মুখস্থ থাকাও দরকার নেই, আমার তো পরীক্ষা আসবে না, তোমার পরীক্ষা আসবে।
এই যে আমার কাছে লেখা আছে, একাডেমিক ক্লাসে পড়াইছিলাম, সেটা দেখে দেখে বসাবো। সবার কি এই চার্টটা তোলা হলে একটু বললো ডান। ও ক্যালকুলেটরে সেভ করে নিয়ে যাওয়া। এটাও কিছু জিনিস আমার থাকে যেগুলো আমার জীবনেও মুখস্থ হইতো না, এটা আমার কখনোই মনে থাকতো না, আমি এক্সামের দিন সকালবেলা দেখে যেতাম। ওকে দেখো, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ অ্যাসিডিক মিডিয়াতে বর্ণ দেখায় হতেছে লাল, আর ক্ষারীয় মিডিয়াতে বর্ণ দেখায় হচ্ছে হলুদ। এবং ওর যে বিয়োজনের পিএইচ, মানে যে পিএইচে ও বিয়োজিত হয় সেটা হতেছে 3.1 থেকে 4। এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম, 3.1 থেকে 4, 3.1 থেকে 4.2, এরকম অনেক মান দেখবো আর কি। তাহলে মিথাইল অরেঞ্জ লাল, অ্যাসিডিক মিডিয়াতে বর্ণ লাল দেখায়, বেসিক মিডিয়াতে সে বর্ণ হলুদ দেখায়, আর হতেছে তার পিএইচ, যে পিএইচে সে বিয়োজিত হয় সেটা হতেছে 3.1 থেকে 4। মিথাইল রেড, মিথাইল রেডও দেখায় হতেছে অ্যাসিডিক মিডিয়াতে লাল, এ দেখায় হচ্ছে হলুদ, আর এটা হতেছে 4.2 থেকে 6.3। ফেনফথেলিন অ্যাসিডিক মিডিয়াতে বর্ণ দেখায় হতেছে বর্ণ দেখায় না, বেসিক মিডিয়াতে সে বর্ণ দেখায় হচ্ছে গোলাপি, আসলে গোলাপি না, এটা হচ্ছে পার্পল, বেগুনি আর গোলাপির মাঝখানে। গোলাপি তো পিঙ্ক হয়ে যায় কি, পিঙ্কও না ভায়োলেটও না, ওর মাঝে মাঝে যে রংটা। আর এটা হচ্ছে 8.2 থেকে 10। ও তো এটা আসলে ওই যে ম্যাজেন্টা, মানে ওরকম কোনো রং তো আসলে আমার কাছে নাই, তাও এই যে একটু মনে হয় আছে, দেখা যায় আর কি। এই রংটাকে কি রং বলো? এই মানে হচ্ছে মেয়ে কাঁচা বাচ্চা যারা আছো, এই রংটাকে কি রং বলে এটাকে? দেখো এইটা হচ্ছে ভায়োলেট, এই যে আমার মাউস প্যাড যেটা, এটা ভায়োলেট, ঠিক আছে। আহ এটা তো মনে হয় পিঙ্কি হয়ে যায়, এটা তো মানে একেবারে গোলাপি হয়ে যায়, এটা থেকে একটু ডার্ক, এটা থেকে একটু ডার্ক, আর এটা থেকে হচ্ছে একটু হালকা হয় আর কি, এরকম। আমি রংটা নিজে দেখছি ল্যাবে। এবার সে থাইমল ব্লু, থাইমল ব্লু হইতেছে লাল, ম্যাক্সিমামই লাল হলুদ দেখায়, লাল আর হচ্ছে হলুদ, এবং এখানে তার বিয়োজনের পিএইচ হইতেছে 1.2 থেকে 2.8। এই চার্টটা সবাইকে মুখস্থ করতে হবে, টিটিএম টানা টানা মুখস্থ। এবার দেখো এই চার্ট থেকে আমরা অনেক তথ্য উদ্ধার করব। তোমরা এইটুকু মনে হয় জানো যে নির্দেশক নিজেরা দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষার। এবার মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড আর হচ্ছে থাইমল ব্লু, এদের পিএইচ কোন রেঞ্জে এরা বিয়োজিত হয়? অ্যাসিডিক পিএইচে বিয়োজিত হয় না? হ্যাঁ, থাইমল ব্লু দুইটা আছে, তুমি এটা মনে রাখবা। থাইমল ব্লু দেখবা দুই রকমের আছে, তুমি এটা মনে রেখো আর কি। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড আর হচ্ছে থাইমল ব্লু, এরা বিয়োজিত হয় অ্যাসিডিক পিএইচে। তাহলে এরা যদি অ্যাসিডিক পিএইচে বিয়োজিত হয়, তাহলে ওরা নিজেরা কি? নিজেরা দুর্বল ক্ষার, এরা বেস, এরা বেস এবং হচ্ছে এরা বেস। আর ফেনফথেলিন বিয়োজিত হয় হচ্ছে অ্যাসিডিক ওই বেসিক মিডিয়াতে, তাহলে ফেনফথেলিন নিজে আমাদের কি? ফেনফথেলিন নিজে হচ্ছে আমাদের অ্যাসিড। বুঝতে পারছি? তাহলে এই চার্টে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তো আমরা ডিরেক্টলি মুখস্থ করব, আর এই মুখস্থর বাহিরে কিছু তথ্য থাকবে যে তথ্যগুলো তুমি ডিরেক্টলি মুখস্থ করবে না, বাট এই চার্ট থেকে বের করা যাবে। যেমন যে মিথাইল অরেঞ্জ একটা দুর্বল ক্ষার, মিথাইল রেড একটা দুর্বল ক্ষার, থাইমল ব্লু একটা দুর্বল ক্ষার, ফেনফথেলিন একটা দুর্বল অ্যাসিড। আরো কিছু তথ্য উদ্ঘাটন করা যায়। আচ্ছা, এই চিন্তা করো, মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে সে কি বিয়োজিত থাকবে নাকি আস্ত থাকবে, কি মনে হয়? মিথাইল অরেঞ্জ
অম্লীয় মাধ্যমে, যেহেতু সে নিজে ক্ষার, তাহলে অম্লীয় মাধ্যমে সে বিয়োজিত থাকবে, মানে ভেঙে যাবে। তাহলে মিথাইল অরেঞ্জ ভেঙে গেলে বর্ণ হয় লাল, আর মিথাইল অরেঞ্জ আস্ত থাকলে বর্ণ হয় হলুদ। এই তথ্যটাও তুমি এখান থেকে উদ্ঘাটন করতে পারবে। এখান থেকে এমসিকিউ আসবে, শুধু এমসিকিউ। আবার তুমি চিন্তা করো, ফেনফথেলিন সে নিজে অ্যাসিড, তাহলে অ্যাসিডিক মিডিয়াতে সে কিন্তু আস্ত থাকবে, মানে অবিয়োজিত থাকবে। তাহলে ফেনফথেলিনের অবিয়োজিত রং হচ্ছে নাই, একেবারে কালারলেস। কিন্তু ফেনফথেলিন যখন ক্ষারীয় মাধ্যমে নিবা তখন সে বিয়োজিত হবে, তখন তার বর্ণ হয়ে যায় গোলাপি। মানে ফেনফথেলিন বিয়োজিত অবস্থায় গোলাপি বর্ণ ধারণ করে, অবিয়োজিত অবস্থায় বর্ণহীন দেখায়। এই তথ্যটা এখান থেকে উদ্ঘাটন করা যাবে। তাহলে তুমি অনেক তথ্য উদ্ঘাটন করতে পারো। একটা হইতেছে একদম টিপিক্যাল, সরাসরি তার বর্ণ কেমন, এবং হইতেছে অ্যাসিডিক মিডিয়াতে বর্ণ কেমন, ক্ষারীয় মিডিয়াতে বর্ণ কেমন, কোন রেঞ্জে বিয়োজিত হয়, এগুলো তো ডিরেক্ট তথ্য। তারপরে সে কি অ্যাসিড না ক্ষার সেটাও এক্সট্রাক্ট করা যায়। আবার সে বিয়োজিত হলে কোন রং দেখায়, সে অবিয়োজিত অবস্থায় কোন রং দেখায়, সেটাও কিন্তু এখান থেকে উদ্ধার করা যায়। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? এবার আসি টাইট্রেশন গ্রাফ বা টাইট্রেশন কার্ভ। ঝটপট এরকম একটা গ্রাফে কেন, আমরা এই বরাবর নিলাম হচ্ছে পিএইচ। ধরো এখানে হচ্ছে পিএইচ এর মান 7, এখানে পিএইচ এর মান ধরলাম 10, এটা হচ্ছে 14। আর এখানে ধরলাম পিএইচ এর মান হচ্ছে, এটা ধরো 4, এটা হচ্ছে 0। তুমি এই বরাবর বেজ নিলা, বেজের আয়তন আর কি ভি, আর এই বরাবর অ্যাসিডের আয়তন নিলা। এই হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার প্যারামিটার। আচ্ছা, এইচএসসি দাস ছিল। এখন তুমি যদি শক্তিশালী ক্ষার যোগ করো, ক্ষার কি পিএইচ এর মানটা বাড়াবে না? ক্ষার পিএইচ এর মানটা বাড়াবে। এখন ধরো আমি এখানে শক্তিশালী ক্ষার ব্যবহার করছি, তাহলে শক্তিশালী ক্ষার পিএইচ এর মানটা বাড়ায় একেবারে 14 এর কাছাকাছি নিয়ে যাবে, এরকম। এটা কিন্তু এরকম দিলে হবে না, কিন্তু একেবারে এখান থেকে খুব শার্পলি পরিবর্তন হয়। এটা হচ্ছে স্ট্রং বেস। আবার শক্তিশালী অ্যাসিড দিলে পিএইচ এর মানটা কমে একেবারে 0 এর কাছাকাছি আসে, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। তাহলে এই যে যে গ্রাফটা হইলো, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস ওর গ্রাফ। এবার যদি এমন হয়, যদি তুমি দুর্বল ক্ষার যোগ করো, তাহলে পিএইচ এর মানটা এরকম হবে, এটা হচ্ছে উইক বেস। সেই পিএইচ এর মানটা বাড়াবে, কিন্তু এত ভালো বাড়াতে পারবে না। আর যদি হইতেছে আমরা এখানে উইক অ্যাসিড দিই, তাহলে পিএইচ এর গ্রাফটা এমন হবে। এখানে মোট 4টা কম্বিনেশন আছে। স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেস নিলে এটা হচ্ছে গ্রাফ, স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেস এটা গ্রাফ, স্ট্রং অ্যাসিডের সাথে যদি তুমি দুর্বল বেস নাও এটা গ্রাফ। এটা আসলে আমাদের অ্যাডমিশন আসার সম্ভাবনা খুবই কম, এটা একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট টপিক ছিল। আর এখান থেকে কয়েকটা তথ্য মনে রাখা লাগবে, জাস্ট 3টা তথ্য। স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস কোন নির্দেশক ব্যবহার করতে হয়, মনে আছে একাডেমিকে শিখছিলাম? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এখানে যে কোনো নির্দেশক হইলেই হয়, এনিওয়ান, যে কোনোটা হইলেই তোমার কাজ করবে। যদি এমন হয় উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, সেখানে কোনটা কাজ করে? সেখানে কোনোটাই ভালো মতো কাজ করে না। স্ট্রং অ্যাসিড, যদি অ্যাসিডটা স্ট্রং হয়, উইক বেস হয়, তাহলে কি মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড। ওই যে স্ট্রং অ্যাসিড মানে কি অ্যাসিড শক্তিশালী, পিএইচ প্রশমন বিন্দুতে অ্যাসিডিক হবে না, তাহলে স্ট্রং অ্যাসিড উইক বেস দিলে মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড। আর যদি উল্টা হয় উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, তাহলে ফেনফথেলিন পিএইচই, ফেনলপ এলওএলপি, থেলিন THELIN। এই 4টা তথ্য মনে রাখতে পারবা সবাই? এটা মনে আছে সবার, আমি জানি একাডেমিকের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আর একাডেমিকে আমরা কত ব্যাখ্যা ট্যাখ্যা দিতাম, এরকম এরকম, এই জন্য এরকম হয়। অ্যাডমিশনে তো ব্যাখ্যা দরকার নেই।
জিহাদ বলছে ভাইয়া 2 নাম্বার কি ঠিক আছে? 2 নাম্বার কোনটা? ও উইক অ্যাসিড এবং উইক বেস, আমি মুখে বলছিলাম উইক কিন্তু লিখে ফেলছি স্ট্রং, নান হবে। তাহলে শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারের জন্য যে কোনোটা ব্যবহার করলে হয়, শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষারের জন্য কোনোটা ব্যবহার করব না আমরা, কোনোটাই কাজ করে না। তারপরে দেশে স্ট্রং অ্যাসিড উইক বেস হলে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, আর উইক অ্যাসিড স্ট্রং বেস হলে ফেনফথেলিন ব্যবহার করতে হয়। এবার যে এমসিকিউগুলো আমরা তখন পেন্ডিং রাখছিলাম, দেখো একটা একটা করে সলভ করি, তোমার কাছে খুব ইজি লাগবে এগুলো এখন। এই যে দেখো, মিথাইল অরেঞ্জ অ্যাসিডের মাধ্যমে কোন বর্ণ ধারণ করে? মিথাইল অরেঞ্জ অ্যাসিডিক মিডিয়াতে কি দেখায়? লাল দেখায় না? তাহলে এখানে আনসার কি হবে? লালচে গোলাপি। অ্যাসিডিক মিডিয়াতে লাল, ক্ষারীয় মিডিয়াতে কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। তারপরে হচ্ছে এটা দেখো, পিএইচ এর মান 9-10 হলে ফেনফথেলিন কোন বর্ণ ধারণ করে? তাহলে পিএইচ এর মান 9-10 মানে ক্ষারীয় মাধ্যমে, এই ক্ষারীয় মাধ্যমে ফেনফথেলিন কোন বর্ণ ধারণ করত? ক্ষারীয় মাধ্যমে, ওই যে এতক্ষণ ধরে যেটা নিয়ে কথা বললাম, ম্যাজেন্টা গোলাপি হ্যান ত্যান, তাহলে ক্ষারীয় মাধ্যমে ফেনফথেলিন গোলাপি বর্ণ ধারণ করে। ওই এক চার্টের মধ্যেই সব আনসার আছে ভাই, ওই এক চার্ট মনে রাখবা, অ্যাডমিশনের কাহিনী শেষ। ওই সারাদিন ধরে মুখস্থ করা দরকার নেই, ওই একটা চার্ট মনে রাখলেই কাহিনী হয়ে যাচ্ছে। এরপরে দেখো এটা মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, এটা টাইট্রেশন করবা। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার এ টাইট্রেশন করব, টাইট্রেশন করলে উপযুক্ত নির্দেশক কোনটা? তীব্র ক্ষার মৃদু অ্যাসিড মানে ফেনফথেলিন। অ্যাসিড শক্তিশালী হলে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, ক্ষার শক্তিশালী হলে হতেছে ফেনফথেলিন। তারপরে হচ্ছে এটা জাহাঙ্গীরনগর, কোনটি মিথাইল অরেঞ্জের পিএইচ পরিবর্তনের রেঞ্জ? মিথাইল অরেঞ্জ কত ছিল? 3.1 থেকে 4। এখন তোমাকে আমি শিখাইছি 3.1 থেকে 4, এখানে আছে 3.1 থেকে 4.4, সমস্যা নাই তো, একই জিনিস। সো 3.1 থেকে 4 বা 4.4। তারপরে দেখি হইতেছে যেগুলো বাকি রেখে আসছিলাম, বলো এটা কি হবে? ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দুর্বল অ্যাসিড শক্তিশালী ক্ষার, সেখানে কি ফেনফথেলিন, ওই একই জিনিস, রাজশাহী ইউনিভার্সিটি 17-18। তারপরে হচ্ছে, তারপরে এগুলো তো ইজি প্রশ্ন, এটা আমরা সলভ করছি। হোমওয়ার্ক হোমওয়ার্ক, আচ্ছা জারণ বিজারণে আমরা যাব না। সো তোমাদের কাজ হচ্ছে এখানে যে হোমওয়ার্কগুলো আমি এখানে রেখে দিছি প্রতিটা যেগুলো আছে, সেগুলো হইতেছে নিজেরা ট্রাই করবা। বিশ্বাস করো ওই নি সমান নি দিয়ে সবগুলো ম্যাথই হয়ে যাবে। আর আমি আজকে জারণ বিজারণে গেলে তোমাদের জন্য প্যারা হয়ে যাবে। আমরা আগামী একটা এক্সট্রা ক্লাস নিব, যেন উইকলির আগে তোমরা হচ্ছে ওই ক্লাসে আমরা জারণ বিজারণ পড়বো, আর ওই ক্লাসে আমরা হচ্ছে তোমার কি বলে জারণ বিজারণের সাথে বিয়ার ল্যাম্বার্টের সূত্র যে অংশটুকু বাকি আছে সেটুকু শিখবো। সো এই দুইটা অংশ আগামী ক্লাসে শেষ করলে আমাদের এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর একটা টপিক আছে ক্রোমাটোগ্রাফি, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। ওই আয়োডোমিদি জারণ বিজারণের মধ্যেই চলে আসে অরণ্য। সো এবার আমি তোমাদের যদি কোনো কথা থাকে তোমরা আনমিউট করে কথা বলতে পারবা। সো তোমাদেরকে আমি একটু বাকস্বাধীনতা ফেরত দেই। দেখো তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে বলতে পারো, আর যদি না থাকে তাহলে তোমরা লিভ নিতে পারো, কারণ অ্যাডমিশন ক্লাসে সময় নষ্ট করা দরকার নেই। নেক্সট ক্লাস হবে প্রবাবলি সোমবার, আমি তাও তোমাদেরকে কনফার্ম করবো আর কি। ক্লাস এখানেই শেষ, যদি কারো কোনো কথা থাকে প্রশ্ন থাকে আমাদেরকে বলতে পারো। কথা বলে প্রশ্ন করতে পারবো আর কি এখন। আমি জারণ বিজারণ একটুখানি নিয়ে আসছিলাম, ভাবছিলাম যদি সময় পারি তাহলে হচ্ছে একটু বেসিক শেখাবো, কিন্তু সময় বড় নিষ্ঠুর, সময় পারলাম না আমরা আর কি। সেটা আমাদের আজকের স্লাইড থেকে আমরা ডিলিট করি, আগামী দিনের স্লাইডে আমি নিয়ে আসবো না, সমস্যা নাই।
অনেক প্রশ্ন নিয়ে আসছিলাম জারণ বিজারণের। এইগুলো ডিলিট। একজন বলছে যে ভাইয়া পটাশিয়াম ডাইক্রোমেটের ই কত হবে? পটাশিয়াম ডাইক্রোমেটের ই হবে হচ্ছে 6, মানে জারণ বিজারণের ক্ষেত্রে ওর তুল্য সংখ্যা হচ্ছে 6। আজকে আমাদের 4 নম্বর ক্লাস, যদিও আসলে 3 নম্বর ক্লাস। TITRATION, টাইট্রেশন। ভাইয়া জারণ বিজারণের সমতাকরণ টিপিক্যাল টাইপের বাইরে আসে দেখলাম কোয়েশ্চেন ব্যাংকটাতে, মানে এইচএসসি যে স্পেসিফিক কিছু শিখছে তার বাইরে জারক বিজারক দিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ আগামী ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ, এক্সাম দিব আজকে আমার। ওকে ভাইয়া, এক্সাম এক্সাম হচ্ছে, আমি দেখি ফুয়াদকে বলবো না, ওকে এক্সাম দেয়নি, এক্সামটা ও দেয়, হয়তো ওর ভুল হয়ে গেছে কিনা। ঠিক আছে ভাইয়া, তাহলে আগামী ক্লাসে দেখা হবে। মেন্টালি রেডি থেকো, সোমবার সকালে ক্লাসটা হবে, মেন্টালি রেডি থেকো। তারপরে তো আমি নোটিশ দেবো না। আর তোমরা অনেকে কিন্তু ওই যে ডিসকাশন গ্রুপে এখনো যুক্ত হওনি, মানে তোমরা যতজন ভর্তি হয়েছে ডিসকাশন গ্রুপে কিন্তু অতজন নাই। সো একটু ওইখানে অ্যাড হয়ে নিও সবাই, কোনো ইম্পর্টেন্ট নোটিশ থাকলে, কথাবার্তা থাকলে ওখানে বলা হয়। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।